এই ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল উনি পেশায় একজন ট্রাক চালক। সময় ছিল ২০১৭ সাল এবং ঠিক এই জুলাই মাসের মাঝামাঝি একটি সময় ছিল। আমরা জানি জুলাই মাসটা কিন্তু বর্ষাকাল। আলাউদ্দিন ট্রাক ড্রাইভার এবং তার হেল্পারের নাম ছিল আব্দুল লতিফ। আলাউদ্দিন ট্রাক ড্রাইভার যেই কাজটি বেশি করতেন সেটি হচ্ছে কুষ্টিয়ায় যে অনেক অটো রাইস মিল রয়েছে আমরা জানি। এই অটো রাইস মিলগুলো থেকে ট্রাকে চাল লোড করে ঢাকার কারওয়ান বাজার এবং শ্যামবাজারের উনি পৌঁছে দিতেন। এই আলাউদ্দিন ট্রাক ড্রাইভার এমনই জুলাই মাসের এমন একটি দিনে, উনি ঠিক তারিখটা উনার মনে নাই। তো বলেছেন জুলাই মাসে, এতটুকু মনে আছে, বর্ষাকাল ছিল। এমনই একটি দিনে উনি দিনের বেলা ওখানে পৌঁছান। দিনের বেলা ট্রাক মাল লোডেড হয়। রাত মোটামুটি ১১টার দিকে উনি ট্রাক নিয়ে রওনা করেন কুষ্টিয়া থেকে। উনি যখন রওনা করেন, কুষ্টিয়া থেকে যখন উনি কালুখালীতে এসে পৌঁছান, কালুখালীতে এসে পৌঁছানোর পর ওখান থেকে বেশ মোটামুটি লোকালয় পার হয়ে এমন কিছু জায়গা আছে, দীর্ঘ পথের আশেপাশে কোনো বাজার বা কোনো কিছুই সেখানে দেখা যায় না। প্রায় বেশ কয়েক আ মানে খুব বেশি না, তারপরেও বেশ কয়েক কিলোমিটারের মধ্যে এরকম আছে আরকি। এমন একটি জায়গায় উনি চলে আসেন। ট্রাক চালাতে ওনার পাশে তার হেল্পার ছিল আব্দুল লতিফ, তার সঙ্গে গল্প করছিলেন। তার ট্রাকটা ছিল কিন্তু খুব লোডেড ট্রাক। মানে মালে পরিপূর্ণ ছিল। আমরা জানি লোডেড ট্রাক কিন্তু হঠাৎ করে ব্রেক করা যায় না। একটু দূর থেকেই মানে গতি কমিয়ে আনতে হয়। কিন্তু আলাউদ্দিন ট্রাক ড্রাইভার হঠাৎ করে ওই লোডেড ট্রাকই ব্রেক করে বসে। মানে হার্ড ব্রেক করে। তখন তার যে হেল্পার আব্দুল লতিফ বলে, "ওস্তাদ কি হলো? হঠাৎ করে এরকম হার্ড ব্রেক করলেন কেন?" তখন আলাউদ্দিন ট্রাক ড্রাইভার বলে, "সামনের দিকে তাকিয়ে দেখ।" তখন আব্দুল লতিফ সামনের দিকে তাকিয়ে দেখে আর মাত্র ২০ গজ সামনে কোনো রাস্তা নেই। নিকষ অন্ধকার। ট্রাকের হেডলাইটের আলো সেখানে পৌঁছাচ্ছে না। এমন একটি দৃশ্য সে দেখে। দেখার পরে তখন আব্দুল লতিফ বলে, "ওস্তাদ, এই পথে তো আমরা এর আগেও অনেকবার এসেছি। কই এমন তো কখনো দেখি নাই। আর এমন ভুল তো আমাদের কখনো হয়নি। ঘটনাটা কি? ভুল পথে কি চলে আসলাম?" তখন আলাউদ্দিন ট্রাক ড্রাইভার আব্দুল লতিফকে বলে, "তুই টর্চ লাইটটা নিয়ে একটু নিচে নাম। নিচে নেমে দেখ আসলে সামনে কি আছে। নাকি ভুল পথে চলে আসছি। ভুল তো হতেই পারে। কিন্তু এমন ভুলটা কিন্তু কখনো হয় না।" তখন আব্দুল লতিফ একটি টর্চ লাইট নিয়ে নিচে নামে। নিচে নামার পর সে সামনে একটু এগিয়ে যেতে থাকে। আসলে কি? হঠাৎ করে আলাউদ্দিন ট্রাক ড্রাইভার চিৎকার করে ওঠে গাড়ির মধ্যে থেকে, যে এই লতিফ, আর সামনে যাস না, আর সামনে যাস না। আল্লাহর দোহাই লাগে আর সামনে যাস না।" কিন্তু তার কোনো কথাই কিন্তু আব্দুল লতিফের কানে যাচ্ছিল না। এদিকে ভেতর থেকে চিৎকার করতে থাকে। কোনো কথা, খুব বেশি দূরে ছিল না কিন্তু একদম প্রায় কাছাকাছি ছিল। কিন্তু কোনো কথা আব্দুল লতিফ সে শুনতে পাচ্ছে না। তখন আলাউদ্দিন উনি যেটি করেন সেটা হচ্ছে আপনার উনি ট্রাক থেকে নেমে পড়েন এবং উনি যতটুকু দোয়া কালাম জানতেন সেগুলো চিৎকার করে পড়তে আব্দুল লতিফের দিকে এগিয়ে যান। আব্দুল লতিফের দিকে এগিয়ে যান এবং কাছে গিয়ে যখনই আব্দুল লতিফের কাঁধে হাত দিয়েছে, তখন আব্দুল লতিফের মনে হলো, মানে আলাউদ্দিন ট্রাক ড্রাইভারের কাছে মনে হলো আব্দুল লতিফের শরীরে প্রচন্ড একটা ঝাঁকুনি দিল। ঝাঁকুনি দেওয়ার পরে আব্দুল লতিফ পিছন দিকে ঘুরে থাকে। বলে যে, "ওস্তাদ, কি হয়েছে?" বলে, "তুই কোন দিকে যাচ্ছিলি?" বলে, "আমি তো আমার বাবা-মার কাছে যাচ্ছিলাম।" বলে, "বাবা-মা? তোর তো বাবা-মা অনেক আগে মারা গেছে শুনেছি।" তখন আব্দুল লতিফের হুঁশ ফেরে যে আসলেই তো আমার বাবা-মা তো অনেক আগে মারা গেছে, তাহলে আমি কাকে দেখছিলাম সামনে? তখন বলে, "ওস্তাদ, আমি তোমার সামনে বাবা-মাকে দেখছিলাম। আসলেই তোমার বাবা-মা মারা গেছে। আমি কাকে দেখছিলাম?" তখন আলাউদ্দিন ড্রাইভার তাকে বলে,
যে, "আরে পাগল, আমি গাড়ির মধ্যে থেকে দেখি বিশাল একটা মানে মহিলার মাথা মানে হা করে আমাদের ট্রাক থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছিল আমাদের ট্রাকটা সরাসরি তার মুখের মধ্যে চলে যাবে, সে খেয়ে ফেলবে।" আমি যখন এটা দেখলাম ভালো করে, তখনই চিৎকার করে তোকে ডাকছিলাম। কিন্তু আব্দুল লতিফ কিন্তু সেই ডাকটি শুনতে পাচ্ছিল না। তাদের এই কথা যখন হচ্ছিল, এমন সময় একটা প্রচন্ড বিদঘুট একটি হাসির শব্দ এদের দুজনেরই কানে আসে এবং সেই শব্দটা মিলিয়েও যায়। এবং তখন এই যে একটু আগে দেখছিল সামনে নিকষ অন্ধকার, তখন কিন্তু দেখছে যে না, সামনে রাস্তা রয়েছে। তার মানে তারা ঠিক পথেই রয়েছে। এমন একটি ভয়ংকর ঘটনা যখন আলাউদ্দিন ড্রাইভার এবং আব্দুল লতিফ প্রত্যক্ষ করে, তখন আসলে সামনের দিকে গাড়ি এগিয়ে নিয়ে যাওয়ার মতো কোনো শক্তি তাদের আসলে ওইভাবে ছিল না। কিন্তু এই যে নিকষ অন্ধকারটা কেটে যাওয়ার পিছনে আরেকটা কারণ রয়েছে। কারণ আলাউদ্দিন ড্রাইভার এবং আব্দুল লতিফ দুজনেই খেয়াল করছিলেন পেছন থেকে আরেকটি ট্রাক আসছিল। হয়তোবা এই কারণে ওই ভয়ংকর মূর্তিটি সেখান থেকে সরে গেছে। এমনটা হতে পারে। তো যাই হোক, তখন যেটা করে সেটা হচ্ছে যে উনাদের আসলে গাড়ি চালানোর মতো কোনো অবস্থা ওই সময় কারোরই মানে মানসিক অবস্থা বা শারীরিক সক্ষমতা পুরো শরীর ২ জনের কাঁপছিল। তারপরও তারা যখন একটু স্বাভাবিক হয়, তখন যেহেতু সকালের মধ্যে মালগুলো পৌঁছাতে হবে, তখন আস্তে, আস্তে গাড়ি নিয়ে সামনের দিকে যেতে থাকে এবং সহি সালামতে ঢাকায় পৌঁছে যায়। পরবর্তীতে আবার যখন ওই রাস্তা দিয়ে আসছিল, দিনের বেলা আসছিল আলাউদ্দিন ড্রাইভার, তখন উনি আশেপাশে কিছু লোকদের ট্রাক থামিয়ে আশেপাশে কিছু লোকদের সাথে কথা বলে। মানে মুরুব্বি টাইপের লোকদের সাথে কথা বলে এবং পুরো ঘটনা তাদেরকে শেয়ার করে। তখন স্থানীয় মুরুব্বিরা বলেন যে, এই ধরনের ঘটনা সাধারণত ট্রাক ড্রাইভার, মোটরসাইকেল আরোহী এবং প্রাইভেট কারের যারা মানে ড্রাইভার বা মাইক্রো ড্রাইভার এদের সাথে ঘটে। নরমালি বাসের ড্রাইভারের সাথে কম ঘটে। যেহেতু বাসে অনেক যাত্রী থাকে। অ্যা ড্রাইভার, পাশে হেল্পার আছে, গাইড আছে, তাদের সাথে কথা বলতে থাকে। এইজন্য দেখা যাচ্ছে বাস ড্রাইভারের সাথে কম ঘটে। তো ট্রাকে যেহেতু কম লোক থাকে, ড্রাইভার আর তার হেল্পার থাকে বা সর্বোচ্চ ৩ জন থাকে। এর ভিতরে দেখা যাচ্ছে একজন ঘুমাচ্ছে। আবার অনেক সময় ২ জনই ঘুমাচ্ছে, ড্রাইভার একা গাড়ি চালাচ্ছে। এজন্য অনেক সময় তারা এই বিষয়টা দেখে। এবং এই ঘটনাটা মাঝে, মাঝেই নাকি দেখা যায় এবং এটা অনেক পুরাতন ঘটনা। ওই রাস্তায় যারা ট্রাক চালান বা এই টাইপের গাড়ি চালান, তারা মাঝে, মাঝে এই ধরনের ঘটনা প্রত্যক্ষ করেন। আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমার নাম জুবায়ের জিম দুর্জয়। আমি গাজীপুরের ভাওয়াল কলেজে পড়াশোনা করছি। মাসখানেক আগে আমাদের বাসায় একটা ঘটনা ঘটেছিল, সেটাই আজ আপনাকে লিখে পাঠাচ্ছি। প্রথমে আমাদের বাড়ির বর্ণনাটা একটু দেই। বাড়িতে মোট ৩টে ঘর, সামনে বারান্দা। বারান্দার পুরোটাই লোহার গ্রিল লাগানো, কলাপসিক্যাল গেট আর সামনে খোলা উঠান। বাড়ির চারপাশ দিয়ে বড় পাঁচিল দেওয়া। রাতে শোবার আগে প্রতিদিনই কলাপসিক্যাল গেটে তালা মেরে আমরা ঘুমোতে যাই। আমার ঘরের পাশের ঘরটা আম্মুর। রাত তখন প্রায় ১টার মতো বাজে। শুয়ে শুয়ে মোবাইল টিপছি, এমন সময় হঠাৎ বাইরে থেকে কারো একজনের পায়ের আওয়াজ এলো। আমি ভাবলাম হয়তো আম্মু বারান্দায় আছে। একটু পর আচমকা আমার দরজায় আস্তে আস্তে বেশ কয়েকটা টোকা পড়ল। আমি মোবাইল থেকে চোখ সরিয়ে ভালোভাবে খেয়াল করার চেষ্টা করলাম। আবার সেই একই শব্দ। কেউ যেন ২-৩টা আঙুল দিয়ে দরজায় চুপি চুপি টোকা দিচ্ছে। আমি বললাম, বাইরে কে? হঠাৎ বাইরে থেকে একটা মেয়ে কণ্ঠ বলে উঠল, দরজাটা একটু খুলবেন? আমি খুব বিপদে পড়েছি। আমি বরাবরই এসব জিন ভূত জাতীয় ব্যাপারগুলোতে প্রচুর ভয় পাই। আর এই মাঝরাতে বন্ধ গেটের ভেতর দিয়ে বাইরে কারো তো বারান্দায় ঢুকতে পারারই কথা না।
বাইরে থেকে কথা শোনার পরে আমি আর কোনো নড়াচড়া করার সাহস পেলাম না। চাপা কণ্ঠে পাশের ঘরে থাকা আমার আম্মুকে ডাকতে থাকলাম। আম্মু কোনো সাড়া দিলেন না। ওদিকে বাইরে থেকে সেই মেয়ে কণ্ঠ এতক্ষণে যেন গলায় জোর পেয়েছে। সে জোরে জোরে দরজায় ধাক্কা দিতে লাগলো আর বলতে লাগলো, দরজাটা একটু খোলেন। আমি ভয়ে জড়সড় হয়ে বসে রইলাম। বারবার আম্মুকে ডাকতে লাগলাম। একটু পরে বাইরে থাকা মেয়ে কণ্ঠটা যেন উন্মাদ হয়ে গেল। পাগলের মতো দরজায় ধাক্কাধাক্কি করতে শুরু করলো আর রাগে ফুসফাস করে কি যেন বলতে লাগলো। আর তারপরে হঠাৎ সবকিছু চুপচাপ। আমি এবার আরেকটু সাহস সঞ্চয় করে বেশ জোরে আম্মুকে ডাক দিলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না। এদিকে আমিও ভয়ে দরজা খুলে বাইরে বেরোবার সাহস পাচ্ছি না। একটু পরেই বাইরে থেকে আম্মু বলল, ও বাবা, কি হয়েছে? আমি বললাম, দেখো তো বাইরে কে। আম্মু বলল, কই, কেউ তো নাই। আম্মুর মুখে কথা শুনে আমি কিছুটা সাহস পেয়ে দরজা খুললাম, কিন্তু বাইরে তখন কেউ নেই। আম্মুর ঘরের দরজাটাও ভেতর থেকে লাগানো, কলাপসিক্যাল গেটের ভেতর থেকে লাগানো তালা দেয়া। তাহলে এতক্ষণ কে চিৎকার করলো? কেই বা দরজা ধাক্কালো? আর আম্মুই বা কোথায় গেল? শরীরটা ভয়ে শিউরে উঠল। চোখের পলকের মধ্যে ঘরে ঢুকে ভালোভাবে দরজা লাগিয়ে শুয়ে পড়লাম। আয়াতুল কুরসি সহ নানা রকম দোয়া পড়তে লাগলাম। এর মধ্যে ঘরের ভেতরে কেমন যেন একটা কোমল ভাবের সৃষ্টি হলো। হাই স্পিডে ফ্যান চলছে, তবু অঝরে ঘেমে চলেছি। সহ্য করতে না পেরে উঠে বসলাম, আর ঠিক তখনই আমার বাম কাঁধের উপরে কারো গরম নিঃশ্বাস পড়ছে বলে মনে হলো। এক ঝটকায় ওখান থেকে সরে খাটের অন্য পাশে সরে এলাম। জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। ওপাশের ঘরে আম্মুর ঘুম তখন ভেঙে গেছে। দরজার বাইরে দাঁড়িয়ে বারবার আমাকে ডাকছেন, বাবা, কি হয়েছে, দরজা খোল। কিন্তু আমি তখন এক চুল পরিমাণ নড়াচড়া করার মতো অবস্থায় নেই। আমার বুকের উপরে যেন খুব ভারী কিছু একটা ভর করে আছে। খুব কষ্ট হতে লাগলো। আমার নানি একজন কবিরাজ টাইপের মানুষ ছিলেন আগে। বুকের ভারে দু চোখে যখন প্রায় বুঝে এসছে, ঠিক তখনই বাইরে থেকে শুনতে পেলাম আমার নানি কোনো দোয়া পড়ছেন। আমার কাছে মনে হচ্ছিল যেন অনেক দূর থেকে ভেসে আসছে সেই শব্দ। আস্তে আস্তে বুকটা হালকা হতে শুরু করলো। আমি কোনো মতে দরজার কাছে পৌঁছে দরজাটা খুলে দিলাম। দরজা খুললে দেখলাম আম্মু উদ্বিগ্ন হয়ে দাঁড়িয়ে ছটফট করছে। তারপর আর আমার কিছু মনে নেই। পরদিন ভোরবেলা চোখ খুলে দেখি আমার পাশে আমাদের মসজিদের হুজুর বসে আছেন। তিনি আমাকে প্রশ্ন করলেন যে আমি গতকাল সন্ধ্যার পর থেকে কি কি করেছি। আমি তাকে সবটা বলি। এখানে একটা কথা বলে রাখি শাফিন ভাই, এর আগের দিন রাতে বাসার ছাদে ছিলাম। প্রকৃতির ডাকে খুব চাপ পেয়েছিল। দুষ্টুমির ছলে আমি ছাদের উপর থেকেই বাড়ির পেছনের দিকে মূত্রত্যাগ করি। সবকিছু শুনে হুজুর জানান যে আমাকে নাকি কোনো জিন আক্রমণ করেছিল। সম্ভবত আমার ওই মূত্র গিয়ে তার, অর্থাৎ ওই জিনের শরীরে লাগে, আর তাই সে প্রচন্ড রেগে গিয়ে আমার ক্ষতি করার জন্য আসে। স্কুলে যাওয়ার পথটি মহাসড়ক থেকে 1 থেকে 1.5 কিলোমিটার দূরে স্কুলটা অবস্থিত। রাস্তাটি অনেক সরু এবং জনমানবহীন। স্কুলে যাওয়ার পথে অনেক পুকুর এবং একটি সরকারি হসপিটাল আর কিছু বাঁশবাগান ছিল। কাহিনীতে ফিরে আসছি। একদিন টিফিনের পরে স্কুলে যাবার পথে খালামণি দেখতে পান গাছ থেকে একটা কালো বেড়াল লাফ দিয়ে ওনার গা ঘেঁষে রাস্তা পার হয়ে যাচ্ছে। উনি সবকিছু স্বাভাবিকভাবে নেন এবং স্কুলে চলে যান। স্কুল থেকে বাসায় আসার পরে উনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। 2 ঘন্টা পরে জ্ঞান ফিরে পান এবং অনেক দুর্বল বোধ করেন। অনুভব করেন তার পুরো শরীর অনেক ব্যথা করছে।
তিনি তার সাথে ঘটে যাওয়া ঘটনা তার পরিবারের সাথে বলেন। তারপর থেকে তিনি প্রায় প্রতিদিনই জ্ঞান হারাতেন এবং শরীরে ব্যথা অনুভব করতেন। দিন দিন তার অবস্থা অনেক খারাপ হয়ে যেতে শুরু করলো। তার এই অবস্থা দেখে তাকে অনেক ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, কিন্তু তার অবস্থা আরো খারাপ হতে শুরু করলো। তারপর খালামণিকে একটা হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। তারপর হুজুর তাকে পানি পড়ায় এবং কিছু তাবিজ দেন এবং কিছু নিয়ম মেনে চলতে বলেন। খালামণি কিছুটা সুস্থ হয়ে যান। কিছুদিন পরে দেখা যায় তার অবস্থা আগের থেকে অনেক বেশি খারাপ হয়ে যেতে শুরু করলো। তিনি পুরোপুরি খাওয়া, ঘুম এবং কথা বলা বন্ধ করে দেন এবং নিজেকে একটা রুমে বন্ধ করে রাখতেন। খালামণি অনেক কান্না করত, নখ দিয়ে নিজের শরীরে আঘাত করতেন এবং অনেক রক্ত বের হতো। দিন দিন অনেক শুকনো হয়ে যাচ্ছিলেন এবং তার চেহারা দিনকে দিন অনেক খারাপ হয়ে যাচ্ছিল। তারপর কিছু কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়, কিন্তু কিছুতেই কিছু লাভ হয় না। কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পরে খালামণি অনেক বেশি পাগলামি করত। খালামণি শুধু তার বড় আপুর হাজবেন্ডের সাথে ভালো ব্যবহার করতেন এবং তিনি তাকে খাবার খাওয়াতে পারতেন। পরিবারের অন্য কেউ তার কাছে গেলে তিনি অনেক বেশি পাগলামি শুরু করে দিতেন এবং মারতে চাইতেন। এইভাবেই চলে ৩ বছর। তার মধ্যে অনেক কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। যখনই কোনো কবিরাজের কাছে নিয়ে যাওয়া হতো, কথা হতো, তখন তিনি পুরোপুরি খাওয়া দাওয়া বন্ধ করে দিতেন, এমনকি বড় ভাইয়ার কাছেও খেতেন না। পরিবারের সবাই খালামণিকে রীতিমতো অনেক ভয় পেতেন। বেশ কিছুদিন পরে অনেক দূরে একজন ভালো কবিরাজের খোঁজ পাওয়া যায়। সবাই সিদ্ধান্ত নেন যে খালামণিকে সেখানে নিয়ে যাবে। একদিন তাকে কষ্ট করে কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। কবিরাজ তাকে অনেক প্রশ্ন করেন, কিন্তু তিনি কোনো উত্তর দেন না। তারপর কবিরাজ অনেক শুরু করতে থাকেন এবং এক পর্যায়ে সে বলে যে খালামণি তাকে ডিস্টার্ব করে, অর্থাৎ খালামণির ভেতরে তিনি কাউকে হাজির করেছিলেন, কোনো অশরীরীকে। সে বলে যে খালামণি তাকে ডিস্টার্ব করে, দুপুরে চুল খোলা রেখে যাচ্ছিল, তাকে অনেক ভালো লাগায়, সে যাবে না তার থেকে। তারপর তাদের অনেক তর্ক হয় এবং বেশ কিছুক্ষণ পরে তিনি জ্ঞান হারান। কবিরাজ ৩টা তাবিজ ও পানি পড়া দেন এবং নির্দিষ্ট একটি দিন দেন। উনি বলেন সেই দিন তারা যাবেন, অর্থাৎ সেই অশরীরী হয়তো ছেড়ে যাবেন, নির্দিষ্ট কিছু কাজ করবেন, তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। তাকে নিয়ে বাসায় আসা হয়। তারপর থেকে খালামণিকে বন্ধ ঘরের মধ্যে তাকে নিয়ে বাসায় আসা হয় কবিরাজ দেখানোর পরে। এরপর থেকে খালামণিকে বন্ধ ঘরের মধ্য থেকে মাঝে মাঝে পাওয়া যেত না। কিছুক্ষণ পর তাকে অজ্ঞান অবস্থায় বাসার আশেপাশে পড়ে থাকতে দেখা যেত। সবাই অনেক বেশি ভয় পেতে শুরু করলো। কবিরাজের দেওয়া দিনটা ছিল মঙ্গলবার। দেখতে দেখতে দিনটি অনেক নিকটে চলে আসলো আর খালামণির পাগলামিও বাড়তে শুরু করলো। সব তাবিজ কোথায় ফেলেছিলেন কেউ তা জানে না, অর্থাৎ তিনি কোনো তাবিজ রাখেননি, তাবিজগুলো ফেলে দেওয়া হয়। কবিরাজ আসার ঠিক আগের দিন সোমবার সকালে সবাই ঘুমিয়েছিল এবং পরিবার সহ পাড়া প্রতিবেশী সবাই শুনতে পায় কেউ অনেক কান্না করছে আর চিৎকার করছে। কিছু মানুষ আগুন আগুন বলে চিৎকার করছিল। খালামণির বাসার সবাই ঘটনাস্থানে যান এবং দেখেন তার শরীরে দাউ দাউ করে আগুন জ্বলছে আর সে বলছে, বাঁচাও আমাকে, বাঁচাও মা, আমি মরতে চাই না। সবাই অনেক কষ্ট করে আগুন নেভায়। খালামণিকে ঢাকায় নিয়ে যাবার পরে তিনি
মৃত্যুবরণ করেন। তার শরীরের 98% পুড়ে যায়, চোখ দুটো বের হয়ে আসে, মাংস খসে হাড্ডি দেখা যাচ্ছিল। এই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে পরে শোনাবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন, কারণ আমি জানি আপনি সব সময় ভালো দলেই থাকেন। তো রাসেল ভাই, আমি শাকিল আহমেদ লালমনিরহাট জেলা থেকে আপনাকে ঘটনা পাঠাচ্ছি। আর আজকে আমি যেই ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি, এটি একজন ট্রাক ড্রাইভারের ঘটনা। যেই ঘটনাটা আমি তার নিজের মুখ থেকে শুনেছিলাম। ঘটনাটা আজকে থেকে প্রায় 18 কিংবা 20 বছর আগের একটা ঘটনা। তিনি এখনও জীবিত আছেন, তবে আজও রাতের পর রাত হলে তিনি একদমই তার ট্রাক চালান না, তার নিজস্ব ট্রাক, তারপরেও তিনি চালান না। তো রাসেল ভাই, আমি সরাসরি ঘটনাটা ট্রাক ড্রাইভার মিজানের মতো করেই বলার চেষ্টা করছি। আমার নাম মিজান, আমি পেশায় একজন ট্রাক ড্রাইভার। তখন আমি এবং আমার হেল্পার বাবু চট্টগ্রাম বন্দর থেকে বোঝাই করা ট্রাক নিয়ে উত্তরবঙ্গের দিকে আসি। উত্তরবঙ্গের বিভিন্ন উপজেলা, জেলা, থানায় আমরা এই পাথরগুলো আমরা সাপ্লাই করি। সারাদিন আমাদের বেশিরভাগ সময় ট্রাকের মধ্যেই থাকতে হয়। তো একদিনের ঘটনা আমি আপনার সঙ্গে শেয়ার করছি। সেটা হচ্ছে, সেই দিন চট্টগ্রাম বন্দর থেকে বোঝাই ফুল একটা ট্রাক নিয়ে আমরা যাচ্ছিলাম উত্তরবঙ্গে। সারাদিন যাত্রার পর একদম রাত হয়ে গেছে। হাইওয়ের একটা অংশ ছিল প্রায় 30 কিলোমিটার লম্বা হবে। দুই পাশে ঘন কালো জঙ্গল আর মাঝখানে কালো পিচঢালা একটা রাস্তা। রাত 12টার পর ওই রাস্তায় প্রায় কোনো গাড়ি চলতো না। যদি কোনো গাড়ি যাইতো তাহলে তার পিছনে আরও অনেক গাড়ি যাইতো। সবাই মোটামুটি মিলে মিশে যাইতো। আর রাসেল ভাই, আপনি হয়তো জানেন যে চট্টগ্রাম থেকে মূলত রাত 8টার পরে আর কোনো গাড়ি ঢাকার দিকে বা উত্তরবঙ্গের দিকে আসে না। তো আমি গাড়ি যেহেতু অনেক দিন থেকেই চালাই, এবং আমি বিভিন্ন ড্রাইভারের মুখে শুনেছিলাম ওই যে ফাঁকা রাস্তাটা ছিল প্রায় 30 কিলোমিটারের, ওই এলাকায় মাঝরাতে অদ্ভুত রকমের বেশ কিছু ঘটনা, সত্য ঘটনা প্রচলিত আছে। কেউ নাকি রাস্তার মাঝখানে মানুষ দেখে, আবার কেউ নাকি হঠাৎ যাত্রী উঠিয়ে পড়ে বুঝতে পারে গাড়িতে কেউ নেই, আবার কেউ নাকি দেখে যে ওই রাস্তার মধ্যে ওই গাছের ডাল ফেলে রাখা। বিভিন্ন রকমের অদ্ভুত ঘটনা সেখানে ঘটে যায়। কিন্তু আমি রাসেল ভাই একদমই এসব বিশ্বাস করতাম না। তো সেই দিন আমার শরীরটা একটু লেগে গিয়েছিল। আমি কোনোভাবে একটু রেস্ট নেওয়ার পরে একটু বেশি ঘুমিয়ে গিয়েছিলাম। তারপর যখন ঘুমটা ভাঙলো, তখন দেখি যে প্রায় রাত 3টা বাজে। আকাশ কালো মেঘ, হালকা কুয়াশা, এবং আমার যে হেল্পার বাবু ছিল সেই বাবুরও চোখে বেশ ঘুম ঘুম দেখতেছিলাম আমি। তখন আমি বাবুকে বলতেছিলাম, কিরে বাবু, ঘুম তো অনেক হয়েছে, এখন চল ট্রাক নিয়ে সামনের দিকে যাওয়া লাগবে, আবার কালকে সকালবেলায় এই পাথর ডেলিভারি দিতে হবে। তখন বাবু বলতেছে, ওস্তাদ ঠিক আছে ওস্তাদ, যান, আমি আসি। এরপর আমি ধীরে ধীরে ট্রাক চালিয়ে যাচ্ছিলাম। এরপর আমি হঠাৎ করে সেই ফাঁকা জায়গাটার মধ্যে দূরে আমার হেডলাইটের আলো এত প্রায় 20 থেকে 25 মিটার পর্যন্ত যাবে হেডলাইটের আলো। তো এই 20-25 মিটার দূরে আমি দেখি যে একটা বৃদ্ধ দাঁড়িয়ে আছে। বৃদ্ধ সাদা লুঙ্গি পরেছে, সাদা পাঞ্জাবি পরেছে, মাথার মধ্যে টুপি আছে, এবং হাতের মধ্যে একটা লাঠি আছে, এক টাইপের খোঁড়ানো অবস্থায় দেখা যাচ্ছে। সেই বৃদ্ধ হঠাৎ করে হাত তুলে আমাদেরকে ইশারা দিচ্ছে, যে থামানোর জন্য ইশারা দিচ্ছে। তো আমি তো আগের থেকে জানতাম যে এইখানে সমস্যা আছে, সমস্যা হতে পারে। তো যাই হোক, আমি বারবার করে হর্ন দিলাম, জোরে জোরে হর্ন দিচ্ছি, এমন একটা ভাব দেখাচ্ছে যে আমি ওনাকে লেগে দিব। তারপরেও ওই লোকটা একটুও সরল না। এবার আমি বাধ্য হয়েই ব্রেক কষলাম এবং ট্রাকটা থামলো।
কিন্তু ট্রাকটা মানে এমনভাবে স্মুথলি থেমে গেল, মনে হচ্ছে যে মানে মানে এত স্মুথ আমি আসলে এর আগে কখনো এরকম ফিল করিনি আর কি। এরপর আমি দ্রুত ট্রাক থেকে নিচে নামলাম এবং চারদিকে আমার যে টর্চ ছিল সেই টর্চ নিয়ে চারদিকে একটু আলো টালো দেখলাম এবং দেখলাম যে ওই যেই বৃদ্ধ লোকটা ছিল এমন কোনো কিছুই সামনে নেই, একদমই ফাঁকা। মানে তারপর একটু সামনে গিয়ে মানে ওই বৃদ্ধটা যেখানে ছিল আর কি, ওর আশেপাশে একটু লাইট জ্বালিয়ে দেখলাম যে জঙ্গলে ঢোকার বা এদিকে পায়ের ছাপটাপ আছে কিনা, কিন্তু দেখলাম যে কোনো কিছুই নেই। আমি ভাবলাম হয়তো আলোর ছায়া বা আমি এইখানের ঘটনা অনেক শুনেছি, এই জন্য হয়তো আমার একটু ভ্রম ধরেছে। এরপর আমি আবার ট্রাকের কাছে যখন আসলাম তখন আমার হেল্পার বলল, ওস্তাদ কি হয়েছে? তখন আমি বললাম যে না রে কিছু না, একটু চোখ লাগিয়ে আসতেছিল। এরপর আমি আবার ট্রাক চালা শুরু করলাম। ঠিক 5 মিনিট পর আমার হেল্পার যে বাবু ছিল সেই বাবু হঠাৎ ঘুম থেকে উঠে কাঁপা কাঁপা গলায় বলল, উস্তাদ। আমি বললাম কিরে বাবু কি হয়েছে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখলি নাকি? তখন সে ধীরে ধীরে আমাকে বলল, আপনি একটু সাইড যে গ্লাস থাকে, যেই গ্লাস দিয়ে আমরা আসলে পিছনের কোনো যানবাহন দেখি, সেই গ্লাসের দিকে সে আঙ্গুল তুলে আমাকে দেখালো, দেখিয়ে বলল, ওস্তাদ পিছনে কে বসে আছে? এরপর আমি গাড়িটা একটু স্লো করে আয়নার দিকে তাকালাম আর আমার 2 হাত স্টিয়ারিংয়ের উপরে একদমই জমে গেল, কারণ ট্রাকের পিছনে ছোট্ট স্লিপার বেডে একজন বৃদ্ধ শুয়ে আছে, মাথা নিচু করা, কাপড়গুলো মনে হচ্ছে ভেজা, 2 হাতের ওপর মানে কেমন যেন একটা অঙ্গভঙ্গিতে সে বসে আছে। মানে এমন একটা ভাব যেন মনে হচ্ছে যে উনি কোনো তান্ত্রিক বা কোনো জ্যোতিষী টাইপের কিছু আর কি, ওই রকম ভ্রম ধরে আছে। আমি সঙ্গে সঙ্গেই ট্রাকটা ব্রেক করলাম এবং আমি বাবুকে বললাম, বাবু তাড়াতাড়ি নাম তো। বাবু তাড়াতাড়ি বাবু এবং আমি তাড়াতাড়ি নেমে পিছনে গিয়ে দেখি যে আসলে কেউ নেই। কিন্তু এবার আমরা একটা আলামত পেলাম, সেটা হচ্ছে যে পিছনের সিটটা একটু ভেজা, মনে হচ্ছে কেউ এখন একটু আগেই এইখান থেকে উঠে গেছে। মানে আমরা যেটা আয়নার মধ্যে এবার দেখেছি এটা এবার সত্যি। এবার মানে এর আগের বার যেটা আমি দেখেছিলাম তখন কোনো আলামত পাইনি, কিন্তু এবার যেটা ছিল এটা একটা আলামত। মানে যখনই সিটটা ভিজা দেখছি তখনই আমরা দুজন অনেক বেশি আতঙ্কে পড়ে যাই। এরপর আমার হেল্পার বাবু বলল, উস্তাদ এই রাস্তা তো ভালো না উস্তাদ, আমরা মনে হয় আজকে শেষ, আমরা মনে হয় আজকে আর বাড়ি ফিরতে পারবো না। আমি আর কথা বাড়ালাম না, আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি আর ব্রেক ট্রেক করবো না, কি দেখা যায় যাক, একদম আমরা সোজা ট্রেনে একদম ট্রাক ছেড়ে যাবো, আয় তাতে ওঠ। এরপর আমি বাবুকে নিয়ে একদম যে সাইড মিরর ভালো করে একটু পরিষ্কার করে ট্রাক একদম দ্রুত গতিতে টান দিলাম, প্রায় 80 কিলোমিটার পার ঘন্টায় চলছে। কিন্তু মনে হচ্ছে এবার মানে ট্রাকটা হঠাৎ করে একটু স্লো হয়ে যাচ্ছে, মানে কেউ একটা যেন ট্রাকটাকে আটকানোর চেষ্টা করছে। মানে আমি পিকআপ টানছি কিন্তু ট্রাকটা আগাচ্ছে না, কেমন যেন ট্রাকটা একটা গর্জন দিচ্ছে, মানে এত জোরে যাওয়ার কথা কিন্তু ট্রাকটা ঠিক যত জোরে আমি পিকআপ টানছি ঠিক তত দূরে যাচ্ছে না। ঠিক তখনই অকিটকির মতো একটা খসখসের শব্দ আমাদের ট্রাকের পিছন থেকে ভেসে আসলো। মানে মনে হচ্ছে যে ট্রাকের পিছনে অকিটকি একটা কিছু আছে, কিন্তু আমার ট্রাকে অকিটকি বলতে কিছুই ছিল না। শব্দটা ধীরে ধীরে স্পষ্ট হতে লাগলো। তারপর একটা গলায় আমরা স্পষ্ট শুনলাম, থামিস না, পিছনে তাকাস না, সোজা চল। মানে অদ্ভুত টাইপের কিছু কথা শুনতে পারলাম। আমি আর বাবু দুজনেই একে অপরের দিকে তাকালাম, কিরে তুই কিছু বললি? বাবু আবার আমাকে বলল, ওস্তাদ আপনি কিছু বললেন? কিন্তু আমরা কেউ কোনো কথাই বলিনি, দুজনেই শুধু কথা শুনেছি। এরপর কয়েক মিনিট আবার সব কিছু শান্ত ছিল। তারপর হঠাৎ করে ট্রাকের ছাদে ধপ করে একটা শব্দ হলো
আমি এত জোরে মানে ট্রাক চালাচ্ছি, এই ট্রাক এত রানিংয়ে আসলে ট্রাকের উপরে নির্দিষ্ট জায়গায় ভারী কিছু পড়ার একদমই মানে অসম্ভব। কিন্তু মানে এমনভাবে একটা শব্দ হলো, মনে হচ্ছে কোনো ভারী একটা কিছু আমাদের ওই ট্রাকের ওপর পড়েছে এবং সেটা আমাদের ট্রাকের ওপর পড়ে পুরা মানে ডালাটা যে ছিল সেই ডালাটার মধ্যে দৌড়াদৌড়ি করতেছে। বাবু এবার ভয়ে, আসলে সে কোরআনের আয়াত একটু পারে, সেটা পড়া শুরু করলো। ঠিক তখনই আমরা সামনে উইন্ডশিল্ডে একটা হাতের ছাপ দেখলাম। মানে আমার যে ট্রাকের উপরে যে কাজটা আছে সেই কাজটার মধ্যে মানে মনে হচ্ছে যে এটা ভিতর থেকে দেওয়া না, এটা বাহির থেকে দেওয়া। কিন্তু আমি তো ট্রাক ঠিক কোনো জায়গায় থামাইনি, তাহলে বাহির থেকে এই হাতের ছাপটা কে দিল? আর ট্রাকও তখন ঘন্টায় প্রায় ৮০ কিলোমিটার বেগে চলছে। এত বেগিতে মানে এত গতিতে এখানে কে হাত রাখতে পারে? মানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা হাতের মতো তাকে আমি দেখতে পাচ্ছি। মনে হচ্ছিল অদৃশ্য কিছু কেউ পুরো কাজটাকে একদম মানে হাতের ছাপ দিয়ে গেছে। আমি এবার ট্রাক চালাবো না ট্রাক থামাবো কোনো কিছুই বুঝতে পারতেছি না। আর রাস্তাটাও সোজা ছিল। আমি ট্রাক একদম আরো জোরে টান দিয়ে ধোয়া পড়তে শুরু করলাম। হঠাৎ করেই আমার হেল্পার বাবু চিৎকার করে উঠল। আমি তাকিয়ে দেখলাম সামনের কাচের ওপর উল্টো হয়ে একজন মানুষ ঝুলছে। তার মুখের দিকে মানে আমরা তাকাতেই আমাদের মানে ভিতরের যে কলিজা ছিল, আমাদের যে ভিতরে যে একটা ভয় লাগছিল, এই ভয়টা আসলে বলে বোঝানো সম্ভব না। আমরা দেখি যে তার মুখটা ঠিক আমাদের দিকে তাকানো, চোখ দুটো অস্বাভাবিকভাবে বড়, মুখে কালো রঙের একটা শয়তানি হাসি। সে ধীরে ধীরে কাছের ওপর আঙ্গুল দিয়ে ৩ বার টোকা দিল, টক 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 টক। এরপরেই দেখলাম অদৃশ্য হয়ে গেল, আর আমার গ্লাসের সামনে আর কিছুই নেই। ঠিক এইটা দেখার মানে ন্যানো সেকেন্ডের মধ্যে ট্রাকটা নিজের থেকেই বদ্ধ হয়ে গেল, একদমই মাঝ রাস্তায়। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, এত বেশি অন্ধকার যে আমরা যে নিজের পশমটা দেখব সেটাও দেখতে পাচ্ছি না অন্ধকারের। মানে ট্রাক তো বদ্ধ হয়ে গেছে, সব লাইট তো অফ হয়ে গেছে। এরপর বাবু তার লাইটটা জ্বালালো, আমি আমার টর্চ লাইটটা জ্বালালাম। জ্বালিয়ে ইঞ্জিন স্টার্ট নেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু ইঞ্জিন কোনোভাবেই স্টার্ট নিচ্ছে না। আমরা দুজন নিচের নামের মানে এই যে আমরা যে মানে বিশ্বাস না করে সাহস থেকে আসতেছি, এইটা আমাদের আর কুড়ে কুড়ে খাচ্ছে যে আমরা কেন এখানে আসলাম। এখন আমরা দুজন যে নিচে নামবো, নিচে নেমে যে দেখবো যে আসলে ট্র্যাকটার কি সমস্যা হচ্ছে, এটা আমরা দুজনের একজনও সাহস করতে পারছি না। তো আমরা দুজন ইতস্ত বোধ করছি যে আমরা দুজনেই নামবো নাকি নামবো না, নাকি সারা রাত এভাবেই কাটিয়ে দেব। ঠিক এমন সময় হঠাৎ করে ট্রাকের পিছন থেকে, আমার ট্রাকের পিছনে যে শিকল আছে সেই শিকলটার একটা শব্দ হলো, ঝনঝন শব্দ। মনে হলো কেউ যেন মাল বোঝাই ট্রাকের পিছনে উঠে আসতেছে। এরপর সেই শব্দটা ধীরে ধীরে আমাদের যে কেবিন রুমটা, আমাদের যে মানে বসার জায়গা, সেইখানে এসে থামলো। বাবু এবার কাঁদতে শুরু করলো। ঠিক সেই মুহূর্তে আমরা মানে আমি কি করব বা আমার আসলে কি করা উচিত, বাবুকে সান্ত্বনা দিব নাকি আসলে আমি আমার নিজের মনকে সান্ত্বনা দিব, মানে কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আর অনবরত ওই শিকলের শব্দটা আমার কানে ভেসে আসতেছে। ঠিক সেই মুহূর্তে আমি চোখ বদ্ধ করে আয়াতুল কুরসি তেলাওয়াত করি, এবং আমার আয়াতুল কুরসিটার শেষ হবে ঠিক মানে সেই মুহূর্তেই পাশ থেকে কোনো একটা মসজিদ থেকে ফজরের আজান ভেসে আসলো। আজানের প্রথম ধ্বনিটা শোনার সঙ্গে সঙ্গেই আমি দেখলাম যে সব কিছুই কেমন যেন স্বাভাবিক হয়ে গেল। মানে মনে হচ্ছে যে আমাদের সঙ্গে কিছুই হয়নি। আমি মানে বাবুকে একটু ধাক্কা দিলাম। বাবু মানে ওই আমার মনে হচ্ছে বাবু সেদিন সেন্সলেস হয়ে গেছে কিনা, কাঁদতে কাঁদতে তার চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু সে কোনো কিছু বলছে না। তারপর বাবুকে আমার গাড়ির মধ্যে তো পানি থাকে, সেই পানির মুখের মধ্যে ছিঁড়ে দিয়ে বাবু ধসপস করে উঠলো। বললো, ওস্তাদ কি হয়েছে ওস্তাদ, আমরা কোথায় ওস্তাদ? পরে আমি বললাম যে আরে কিছু হয় নাই, চল। পরে যখন আমি চাবিটা ঘুরালাম দেখলাম যে সাথে সাথে আমার ইঞ্জিন স্টার্ট নিল, এবং আমি সেখানে আর 1 সেকেন্ডও দাঁড়াইনি, সরাসরি
পরের যে পুলিশ চেকপোস্ট ছিল সেখানে গিয়ে আমি দাঁড়ালাম। তো সেখানে একজন দায়িত্বশীল পুলিশ ছিল, উনি হয়তো খুব ভালো, আল্লাহ ওনার ভালো করুক। ওনাকে আমি মানে সব কিছু বললাম যে আসলে আমাদের সঙ্গে কি হয়েছে। তো তখন পুলিশ সদস্য অনেকক্ষণ চুপ করে থেকে আমাদেরকে বললেন, এই রাস্তার ওই বাঁকটায় কয়েক বছর আগে একটা ট্রাক খাদে পড়ার পর ওই ইঞ্জিন থেকে আগুনে পুড়ে গিয়েছিল। ট্রাক ড্রাইভার আর হেল্পার সহ মানে পুরো ট্রাকটাই পুড়ে গিয়েছিল। আমরা আসলে ওখান থেকে কাউকেই বাঁচাতে পারিনি। আর পরে এই পরের থেকেই আর কি বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে মানে অনেকেই সেটা দেখে, সেই ঘটনা অনেকের সঙ্গেই ঘটে যায়। কিন্তু তোমরা যে আসলে এত রাত্রে এসেছো, তোমাদের সাথে তেমন কিছু হয়নি, এটা জেনে অনেক খুশি হলাম। এরপর থেকে আমি কখনো সেই রাস্তা তো দূরের কথা, আমি আমার ট্রাকেও চালাইনি। মানে ট্রাকটা তারপর ভাড়া দেই, ভাড়াতেই এখন ট্রাকটা চলে, এখন আলহামদুলিল্লাহ ঠিক আছে। তো রাসেল ভাই, এটাই ছিল একজন ট্রাক ড্রাইভারের ঘটনা। আমি তার কাছ থেকে ঘটনাটা শুনেছিলাম। আসলে সে আমাকে যেভাবে বলেছে আমি ঠিক সেভাবে হয়তো বলতে পারিনি। তারপরেও যদি ঘটনাটা ভালো লাগে তাহলে শেয়ার করবেন। এই ঘটনাটা ঘটে রাজশাহীর কোনো একটা অঞ্চলে, এবং অঞ্চলটার নাম অচিনতলা। অচিনতলা হওয়ার কারণ হচ্ছে যে সেই অঞ্চলে নদীর পাড়ে আর কি একটা গাছ ছিল, এবং এই গাছটা বেশ অপরিচিত একটা গাছ। তো মানুষজন অনেকেই সেই গাছটাকে চিনত না, এবং গাছটা অপরিচিত থাকার কারণে সেই অচিন গাছ হিসাবে সেই এলাকাটার নাম হয়ে যায় অচিনতলা। তো এটা আল মামুন আমাকে লিখে পাঠিয়েছে। যাই হোক, সেই অচিনতলার সেই গাছ নিয়ে একটা মিথ আছে যে সেই গাছে একটা অশরীরী কিছু বাস করে, সেটার নাম হচ্ছে মাসান। এবং সেই মাসান হচ্ছে তাদের মতে, তাদের ভাষ্য মতে এটা একটা প্রেত। এবং সেই গাছের যে পিশাচ বা প্রেত যেটা আছে সেটা থাকে অ্যাকচুয়ালি পানিতে, এবং রাতের বেলা গাছে বাস করে। এটা সেখানকার মানুষের বিশ্বাস, এবং এই কারণে সেই গাছের আশেপাশে কেউ যায় না, গাছের আশেপাশে যায় না, এবং মানুষ চেষ্টা করে সেই জায়গাটাকে অ্যাভয়েড করে চলতে, এবং সেই গাছের ফলও কেউ খায় না, এরকম ব্যাপার আছে। তো মানুষ দিনের বেলা ওই জায়গাটাকে এড়িয়ে চলতো। তো যেই কাহিনীটা এসছে নাবিলের কাছ থেকে, নাবিলের দাদুর কাহিনী, সে নাবিলের দাদুর এক বন্ধু ছিল, সে ছিল খুব সাহসী একজন ছেলে। এবং সেই ছেলে সে যেটা করতো, সে মাছ ধরতো। তো তার মাছ ধরাতে হাত বেশ ভালো ছিল, সে মাছ ধরতো। মাছ ধরতে ধরতে সে একদিন কোনোভাবে সেই গাছটা, সে অচিনতলা সেই গাছের পাশে পদ্মা নদীতে সে ওই জায়গাটাতে গাছের পাড়ে যে অংশটা, সেখানে মাছ ধরতে যায়, এবং সে বেশ বড় কিছু মাছ পায়, এবং সেটাতে তার খুব ভালো লাগে। সে মাছ একটা ভালো মাছ পেলাম এই জায়গাটায়, এতক্ষণ ধরেও ভালো মাছ পাচ্ছিলাম না। এবং সে ওখান থেকে মাছ কালেক্ট করে খুশি হয়ে সে ফিরে আসে, এবং সে নেক্সটের দিনও ওই একই জায়গায় আবার মাছ ধরতে যায়, এবং এইবারও সে একটা বেশ বড় মাছ পায়, এবং সে চলে আসে, এবং সে মনে করে যে এটা এখন তার একটা আর কি শখের জায়গায় স্পট, এবং সে মনে করে যে ধুর, মানুষ তো কত কথাই বলে, আসলে এটা কোনো ব্যাপার না, আমি এখান থেকেই মাছ ধরি, এটা আমার জন্য আসলে ভালো জায়গা, মানুষ এমনি ভয় পায়। তো আসলে যেটা হয়েছিল সেটা নাকি ওখানকার যেই পিশাচটা সেখানে ছিল, যে মাসান, সে নাকি মানুষকে আসলে এটা অ্যাকচুয়ালি টোপ দেওয়ার মতো একটা কাজ করতো, যে কাউকে মাছের কথা বলে সে ভালো মাছ পাইয়ে দিয়ে মানুষকে নাকি সে ওই জায়গাটার প্রতি একটা লোভ ক্রিয়েট করতো, যাতে মানুষ এখানে আসে। তো যাই হোক, এরকম একদিন সেই নাবিলের দাদুর বন্ধুটা এরকম যখন নাকি সে এটাতে অভ্যস্ত হয়ে গেছে 3-4 দিন মাছ পেয়ে, একদিন সে এরকম যায়, এবং সে একাই যায়, এবং সে বেশ সকালে যায়, কি ভোরের দিকে যায় সেখানে মাছ ধরতে, এবং সে মাছ ধরতে ঠিকই যায়, আর ফিরে আসে না। তো যাই হোক, এরকম করে বেলা গড়িয়ে যেতে যেতে অনেক সময় হয়ে যায়, এবং তাকে কেউ খুঁজে পায় না, এবং যতক্ষণ রাত চলে আসে অনেক খোঁজা হয়, এবং পরবর্তীতে নাকি মানুষ পানিতে যায় তাকে খুঁজতে, যেসব স্পটে মাছ ধরতে, এমনকি সেই অচিনতলা সেখানেও যায়।
যে অনেকে মানে ডুবুরির মতো ডুব দিয়ে নিচে খোঁজে, কিন্তু তাকে কেউ পায় না। তো এরকম 4 দিন পার হয়ে যায়। 5 দিনের দিন নাকি ওই নদীতেই ভেসে ওঠে, তার লাশ ভেসে ওঠে, এবং লাশটা দেখে বোঝা যায় লাশের মধ্যে নাকি মানে বডিতে কোনো রক্ত ছিল না। লাইক দ্য হোল বডি ওয়াজ সোকড, মানে কোনো রক্ত ছিল না, এবং মনে হচ্ছিল যে ফ্যাকাশে হয়ে গেছে। এরকম অবস্থায় সেই লাশটাকে পাওয়া যায়। তো যাই হোক, তো সবাই তখন নাকি এলাকার যারা ছিল ওখানে, তারা মনে করে, বুঝে ফেলে যে এটা সেই পিশাচের কাজ, এবং তারা ব্যাপারটাতে সাবধান হয়। তারা আরো মানুষকে বলে কেউ না যেতে ওখানে। তো যাই হোক, এটা ছিল তখনকার ঘটনা, এবং একটা সময় পার হয়ে যায়, এর মধ্যে বেশ লম্বা একটা সময় পার হয়। এবং এর মধ্যে যেটা হয় যে পদ্মাতে চর পড়া শুরু করে, ওই অঞ্চলটাতে চর পড়ে দেখা যাচ্ছে যে নদীর যে পানি দূরে চলে যায় আর কি। তো এই অঞ্চলে পলি জমে সেই গাছের কাছের যে অংশটা ছিল নদী, সেই জায়গাটা আসলে একটা জমিতে পরিণত হয়ে যায় চর পড়ে, পলি জমে, এবং মানুষ আস্তে ধীরে সেখানে চাষ করা শুরু করে। সো নদীর পাড়ে আর গাছের পাড়ে আর নদী নেই, এখন যেখানে আছে সেখানে হচ্ছে গিয়ে ফসলের মাঠ, মানুষ চাষ করে। তো যারা ওই অঞ্চলটাতে, মানে ওই জায়গাটাতে যারা নাকি চাষ করতে যেত আর কি, যারা কৃষকরা যারা জমিতে চাষ করতো, তারা নাকি সেখানে বিকালের দিকে খুব একটা করুণ কণ্ঠে গান শুনতে পেত, এবং গান শুনে, মানে গানটা কোত্থেকে আসতো বোঝা যেত না। এর মধ্যে দেখা যেত কৃষকরা যদি কেউ বেলা গড়িয়ে প্রায় সন্ধ্যার কাছাকাছি সময় হয়ে যেত, চলে আসার সময়, এবং একা থাকতো, তাহলে নাকি গান শুনতে পেলে তারা দেখতে পেত এক নারী, দূরে একটা মেয়ে, বেশ সুন্দর একটা মেয়ে, সে বেশ হাত ভর্তি চুড়ি পরা, এরকম গয়নাগাটি পরা আর কি, সে গান গাচ্ছে খোলা চুলে। তো এটা দেখে অনেকেই, এবং কাছে গেলে অনেকে যেতে পারতো না, কাছে গেলে দেখতো নাই, আশেপাশে হারিয়ে যেত, পেত না। আবার কেউ যদি সেরকম যদি খুব আগ্রহ নিয়ে কাছে গেছে, দেখা গেছে এরকম কৃষক অনেকে হারিয়ে গেছে, 2-1 তাকে পাওয়া যায়নি। তো যাই হোক, এটা নিয়ে নাকি বেশ একটা ওখানে আবার একটা শুরু হয়, একটা মিথ চালু হয়ে যায় এরকম। এবং সেই কারণে আর কি অনেকেই তখন ওই জায়গাটা এড়িয়ে চলতে চেষ্টা করে। যেটা হয়, নাবিলের দাদু নাকি একবার সে এরকম তার সাথে একজন বন্ধুকে নিয়ে আর কি, সেও কৃষক, ওখানে সে কাজে যায় ওই অঞ্চলটাতে কাজ করতে। তো তারা যখন তাদের এই কাজকর্ম শেষে বের হয়ে আসতেছে, মানে চাষের কাজ যেগুলো, এবং আরো জমি জমা সংক্রান্ত ওখানে কিছু ছিল মনে হয়, তো শেষ করে যখন চলে আসতেছে, তখন নাকি একটা বেলা গড়িয়ে গেছে, একদম ওইরকম, বিকালের মতো, বিকাল গড়িয়ে গেছে। তো যখন আসতেছে, তখন নাকি উনি এরকম শুনতে পান এরকম যে কেউ একজন গান গাইছে এরকম, এবং এটা দেখে তখন তিনি ওনার সাথে যে বন্ধুকে তাকে বলে যে এই দেখ তো কি। তো সেও অনেক খেয়াল করে, সে নাকি দূরে দেখে যে এরকম মেয়ে বসে আছে। তো তখন নাকি বলে কি যে আচ্ছা চল আমরা যাই, যেহেতু আমি দেখছি এবং আমরা তো 2 জন আছি, কোনো সমস্যা নেই। তখন নাকি তারা 2 জন আস্তে আস্তে হেঁটে হেঁটে ওদিকে যায়, এবং তারা যখন যায় তখন মেয়েটাকে দেখে দূরে বসা, এবং আস্তে আস্তে তারা আরো এগিয়ে যায়। তো তারা যখন একদম হাঁটতে হাঁটতে কাছে আসছে, প্রায় বেশ খানিকটা কাছে আসছে, তখন দেখে যে সেখানে একটা মেয়ে বসা, এবং মেয়েটার পাশে আরেকটা কিছু একটা বসা, পরে এটা একটা বাচ্চার মতো আর কি। তো তারা যখন আরেকটু কাছে চলে আসে, সামহাও সেই মেয়েটা তাদের উপস্থিতি বুঝতে পারে, এবং যখন উপস্থিতি বুঝতে পারে, সে নাকি তাদের দিকে ফিরে তাকায়, এবং সেই চেহারা আসলে সুন্দর না, বিভৎস একটা চেহারা রূপ নেয়, এবং ফোঁস করে একটা শব্দ করে নাকি সে লাফিয়ে পড়ে পাশে, এবং লাফ দিয়ে যে পড়ে, তার পাশের যে জায়গাটা ছিল, সেই জায়গাটা ছিল একটা জলাশয় টাইপের, এবং সে যে লাফ দিয়ে পড়ে সেটা গজার মাছের মতো হয়ে পানিতে চলে যায়। কিন্তু পাশের যে মেয়েটার সাথে যে বাচ্চাটা ছিল, সে নাকি কিছুই যেতে পারে না, সে একটা বাচ্চার মতো ছিল আর কি। তো তার এই নাবিলের দাদুর বন্ধু নাকি তার হাতে যে দা ছিল সেটা দিয়ে সে ছুঁড়ে মারে বাচ্চাটার গায়ে, এবং বাচ্চাটা নাকি সেই দাঁড় প্রচন্ড একটা শব্দ করে ওঠে, এবং এই বিভৎস জিনিসটা দেখতে পারে না, নাবিলের দাদু দেখতে না পেরে তিনি প্রচন্ড ভয় পান, তিনি দৌড় দেন ঘুরে, এবং সে দৌড়াতেই থাকেন। তিনি দৌড়াতে দৌড়াতে এক জায়গায় এসে পা পিছলে পড়ে যান, এবং উনি যখন দৌড়াচ্ছেন, পিছনে নাকি প্রচন্ড আর্তনাদের শব্দ পান, এবং আর্তনাদটা ভয়ঙ্কর একটা আর্তনাদ, মনে হচ্ছে যে অনেক জোরে কেউ আর্তনাদ করছে, হাহাকার করছে এরকম।
তো উনি দৌড়াতে দৌড়াতে একসময় চলে আসেন এবং এসে উনি মানে হাঁপ ছাড়েন। তো উনি পরবর্তীতে ওনার সেই বন্ধুকে নাকি আর পাওয়া যায়নি, মানে খুঁজে পায়নি। তারপরে কয়েকদিন পরে তারা ওই বন্ধুর লাশটা পানিতে এরকম ভাসা অবস্থায় পাওয়া যায় এবং তখন নাকি সেই গ্রামের যারা মানুষ তারা বুঝে নেয় যে এটাই সেই মাসানের কাজ। এবং এরপর থেকে ওই জায়গাটা এমনি অনেকে সবাই নাকি অ্যাভয়েড করে চলে এবং ওখানে কেউ যায় না। এখন স্যামুয়েল আর মামুন যেটা আমাকে পাঠিয়েছে কাহিনী, সে বলেছে যে ওই গাছটা নাকি এখনো আছে, কেউ দেখতে চাইলে নাকি দেখতে পারে। এটা নাকি ওই শহরেই আছে। এখন যে ঘটনাটা শেয়ার করব সেই ঘটনাটা আমাদের কাছ থেকে আমাদের কাছে এসেছে বাংলাদেশের বাইরের একটা এলাকা থেকে, বাইরের একটা দেশ থেকে আসছে। তো তার এই ঘটনা তার পুরো জীবনকে বদলে দিয়েছে। তো আলাদা হতে বাধ্য করেছে তার পরিবার থেকে তাকে। তার নাম মাসুদ রানা। তার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে টাঙ্গাইল আর গ্রামের বাড়ি হচ্ছে ধলাপাড়া। যাই হোক, ঘটনাটা শুরু হয় 2001 সালের ফেব্রুয়ারি মাসে। তখন তার বয়স 2 বছর অথবা 3 বছর। তার বাবা ছিল একজন পুলিশ, তাই চাকরির সুবাদে তারা সপরিবারে কুমিল্লায় চলে যায়। আর কুমিল্লার দাউদকান্দি মডেল থানার পাশেই তারা একটা বাসা নেয়। বাসাটা ছিল দোতলা, মূলত ঘটনা শুরু ওই বাসা থেকেই। আর ওই 2 তালা বাসায় তার নিচে 2টা ফ্যামিলি থাকতো এবং তারা নিচে থাকতো এবং উপরে থাকতো একটা ফ্যামিলি এবং বাড়িওয়ালা। তো ভালোভাবেই দিন কাটছিল। এইভাবেই বাসায় 6 থেকে 7 মাস কেটে যায়। হঠাৎ তার আম্মু একদিন খেয়াল করে তাদের রুমের সামনে 4 থেকে 5 বছরের একটা বাচ্চা মেয়ে বসে আছে। তো ওনার আম্মু ওর নাম জানতে চায়, বলে হুরায়রা। আর কোথায় থাকে জানতে চাইলে বলে ওরা উপরের তলায় থাকে। এভাবে মেয়েটা প্রত্যেক দিন সকালবেলায় আসতো, তার সাথে খেলা করতো এবং জোহরের আজানের সময় চলে যেত। এভাবেই চলতে থাকে দিন। একদিন বাড়িওয়ালার স্ত্রী আসে তাদের রুমে বেড়াতে। তার আম্মু তার সাথে কথা বলার সময় মেয়েটার কথা জানতে চাইলে তিনি বলেন যে ওই রকম কোনো মেয়েই ওই বাসায় নেই। শুধু এই বাসায় না, আশেপাশের কোনো বাসায় এরকম নামের কোনো মেয়ে নাই। তার আম্মু কথাটা শোনার পর ঘাবড়ে যায়, কিন্তু আমলে নেয় না। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে তার পরদিন থেকে মেয়েটাকে আর দেখা যায় না। কিন্তু মেয়েটা যে সময় তাদের বাসায় আসতো ঠিক ওই টাইমটায় এই ভাইকে নাকি তার বাসায় খুঁজে পাওয়া যেত না। অনেক খোঁজাখুঁজির পর নাকি জোহরের আজানের সময় তাকে খুঁজে পাওয়া যেত। কখনো পাওয়া যেত রুমে, কখনো পাওয়া যেত বাড়ির ছাদে ঘুমন্ত অবস্থায়। তিনি এতক্ষণ কোথায় ছিলেন এটার কারণ জানতে চাইলে তিনি বলতো না, আমি হুরায়রার সাথে খেলছিলাম। এভাবে ঘটনাটা প্রত্যেক দিন ঘটতে থাকে। বিষয়টা নিয়ে তার আব্বু আম্মু খুব টেনশনে পড়ে যায়। একদিন তাকে এক কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। তিনি সব ঘটনা শোনার পর বলেন ওই মেয়েটা একটা পরী অথবা জিন ছিল। আর ওর আব্বু নাকি তাকে প্রত্যেক দিন ওর সাথে নিয়ে খেলা করার জন্য নিয়ে যায় আর কি। ওই কবিরাজ হুজুর বলে যে যত তাড়াতাড়ি সম্ভব বাসাটা চেঞ্জ করেন। তার 3 থেকে 4 মাস পর তারা আবারও তাদের হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইলে চলে আসে। তারপর থেকে আর কোনো ধরনের সমস্যা হয়নি। তিনি আস্তে আস্তে বড় হয় এবং আর সবাই বিষয়টা ভুলে যায়। কিন্তু তার আম্মু নাকি বলতো মাঝরাতে একা একা কারোর সাথে নাকি তিনি কথা বলতো এবং বিষয়টা কেউ আমলে নিত না। ভাবতো বাচ্চা মানুষ হয়তো ঘুমের মধ্যে কথা বলে। কিন্তু মূল ঘটনাটা ঘটে তার থেকে বহু বছর পর 2015 সালে। উনি তখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। একদিন বিকালবেলায় তারা বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছিল। কথা বলার মাঝে এক বন্ধু বলল, চলো আমরা ঘুরতে যাব। তো তিনি জানতে চান কোথায় যাব। ও বলে যে কক্সবাজার। তো তারা সেই কাজ পরদিন বাড়ি থেকে পারমিশন নিয়ে অনলাইনে কক্স টুডে হোটেলের 3টা রুম বুক করে এবং শুক্রবার যথারীতি তিনি কক্সবাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেয়। হোটেলে পৌঁছাতে তারা রাত 11 থেকে 11:40 বেজে যায় এবং হোটেলে প্রবেশ করে যাবতীয় কাজ শেষ করে এন্ট্রি ফর্ম পূরণ করে সেই অফিস থেকে বের হতে যাবে। ঠিক তখনই পেছন থেকে কেউ ডাক দিয়ে তাকে বলে, স্যার আপনারা তো 3টা রুম বুক দিয়েছিলেন তাই না? তো তিনি বলেন হ্যাঁ, কিন্তু কেন? তখন উনি মুচকি এসে বললেন, স্যার আপনারা তো সিঙ্গেল রুম বুক করেছেন, ওখানে তো কাপল থাকার কোনো সিস্টেম নাই। উনি কিছুটা অবাক হয়ে বললেন, কাপল মানে আমরা তো 3 জনই সিঙ্গেল, আপনি কাপল কোথায় পেলেন? তারপর তিনি ভালোভাবে লক্ষ্য করেন যে ওনার মুখের মধ্যে একটা ভয়ের ছাপ পড়েছে। মনে হয় উনি কোনো কিছু দেখে খুব ভয় পাচ্ছেন। তারপর ওই মাসুদ ভাই বললেন যে ওই লোকটা বললেন যে সরি, আমি হয়তো ভুল দেখেছি, আপনারা যেতে পারেন। আর কোনো প্রবলেম হলে আমাকে জানাবেন প্লিজ। আর কিছু না চিন্তা করে যে যার রুমের সাথে তারা চলে যায়। তো রুমে প্রবেশ করে ফ্রেশ হয়ে বিছানায় বসেছিল, এর মাঝে হঠাৎ দরজা নক করার শব্দ পায়।
দরজা খুলে দেখে হোটেল বয়। তো মাসুদ ভাই বলে কি চাই? সেটা বলে স্যার আপনারা কি খাবেন? তিনি বললেন 340 আর 341 নম্বর রুমে আমার 2টা ফ্রেন্ড আছে, ওরা যা খাবে আমরা আমাদের জন্য তাই নিয়ে আসো। সেটা বললো স্যার ওনারা তো বিরিয়ানি খাবে। তো মাসুদ ভাই বললো যে আমার জন্য নিয়ে আসো। কিন্তু মাসুদ ভাই একটা জিনিস খেয়াল করলো যে ছেলেটা যে কথা বলতেছে তার সাথে, কিন্তু অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তার বিছানার দিকে। তখন হঠাৎ করে ছেলেটা বলল, স্যার বিছানা তো সিঙ্গেল, আপনাদের থাকতে কোনো সমস্যা হবে না? তখন তিনি বললেন, থাকতে সমস্যা হবে মানে কি বলতেছো তুমি? ছেলেটা মুচকে এসে বলে, স্যার আপনারা ঘুরতে এসে কি ফ্লোরে ঘুমাবেন নাকি? ছেলেটার কথা শোনার পর তিনি খুব অবাক হয়ে যায়, এ কি পাগলের মতো বলছে। তারপর ছেলেটা চলে যায়। কিছুক্ষণ পর খাবার আসে, খাবার খেয়ে তারা শুয়ে পড়ে এবং সারাদিন জার্নি যেহেতু করেছে শরীরটা বেশ খারাপ লাগছিল এবং কখন যে তারা ঘুমিয়ে পড়ে তারা ঠিক টের পায়নি। তার কিছুক্ষণ পর হঠাৎ করে ঘুম ভেঙে যায় মাথায় কারো আলতো হাতের স্পর্শে। চোখ খুলতে দেখে মাথার কাছে একটা মেয়ে বসা, তার পরনে ছিল একটা লাল শাড়ি আর চেহারাটা ছিল মায়াবী হাসিতে ভরা। তিনি কিছুটা ভয় পেয়ে বলে যায়, আপনি কি এখানে কি করেন? এখানে আসলেন কি করে? দরজা তো লক করা ছিল। তখন মেয়েটা বলে, আমার নাম হুরায়রা। আমাকে তুমি চিনতে পারোনি? নামটা শোনার পর কেমন জানি খুব পরিচিত লাগছিল, মনে হচ্ছিল নামটা তার খুব চেনা। মেয়েটা আরো বলে, তুমি আর আমি একসাথে কত সময় কাটিয়েছি, এত তাড়াতাড়ি ভুলে গেলে? তারপর আর তার কিছুই মনে নেই। যখন তার ঘুম ভাঙে তখন তিনি সুইমিং পুলের পাশে নিজেকে একটা চেয়ারে বসা অবস্থা আবিষ্কার করে। শরীরটা বেশ ভারী ভারী লাগছিল। হোটেলে ঢোকার সময় দারোয়ান তাকে দেখে বলে, স্যার আপনি আর ভাবি সেই যে রাত্রিবেলা রুম থেকে বের হলেন আর রুমে ঢুকলেনই না, বাইরে সময় কাটিয়েছেন নাকি? তুই ছোট মানুষ, তুমি বুঝতেছে না কি বলবে। তিনি কোনো জবাব না দিয়ে রুমে চলে যায়। সব ঘটনা তিনি বন্ধুদেরকে খুলে বলে। ওরা তার কথায় হেসে উড়িয়ে দেয়, বলে ধুর বাদ দে, তোর মনের ভুল, মজা করতে আসছিস, মজা করে আজ এরা চিন্তা বাদ দে। আর তিনি রাতের কথা ভাবতে থাকে কি হচ্ছে তার সাথে। আর তখনই তার আম্মুকে ফোন দিয়ে সব ঘটনা বলে। তার আম্মু শোনার পর বলে, তুই তাড়াতাড়ি বাসায় এসে পড়। তারপর থেকে প্রত্যেক দিন মেয়েটা তার কাছে আসতো, কথা বলতো, সব সময় দেখতো। তার 1 সপ্তাহ পর তিনি বাড়িতে ব্যাক করে। আর এই 1 সপ্তাহ মা সবকিছু ভুলে যায়। একদিন রাতে তার মা তাকে ডেকে বলে, কি রে তুই কার সাথে কথা বলিস? তিনি বললেন, কই কার সাথে না, তোমা ফোন করেছিল, ওর সাথে কথা বলছিলাম। তোমা তার মামাতো বোনের নাম। তাই মা আর কিছু বলল না, তিনিও মাকে কিছু জানায়নি। এভাবে কেটে যায় 6 মাস। ভালোই কাটছিল সবকিছু, কিন্তু দিনে দিনে তার শরীরের অবনতি করতে থাকে। এটা নিয়ে সবাই চিন্তায় পড়ে যায়। অনেক ডাক্তারের কাছে ঘুরেও কোনো কাজ হচ্ছিল না। একদিন সকালে ঘুম থেকে উঠে দেখে তার মা ভীষণ কান্না করছে। কারণ জানতে চাইলে বলে, তুই নষ্ট হয়ে গেছিস, তোকে আমার ছেলে বলে পরিচয় দিতে আমার লজ্জা লাগে। কথাটা শুনে তার মাথায় আকাশ ভেঙে পড়ে। ও পরে তিনি জানতে পারে সেদিন রাতে নাকি তিনি কথা বলছিল হুরায়ের সাথে, তার মা নাকি শুনতে পারে সব কথা এবং উপর থেকে যে আপনার ভেন্টিলেশনের জন্য যে খালি জায়গাটা উকি মারা যায়, সেখান থেকে তিনি দেখতে পায় যে তার ছেলের সাথে হুরায়রা রুমের মধ্যে আছে। তো তখন তিনি বলেছিল, তোকে না বলেছি ওর সাথে কথা বলতে মানা করেছি তোকে। তারপর তিনি চলে যায় সেখান থেকে এবং পরবর্তী সময় পরের দিন তিনি বাজারে যায়। বাসায় এসে পর দেখে তার মা নতুন একটা বালিশ দিয়ে তাকে বলে, আচ্ছা রাতে এটাতে ঘুমাবি। যথারীতি তিনিও শুয়ে পড়ে। ঠিক মাঝরাতে কারো প্রচন্ড চিৎকারে তার ঘুম ভেঙে যায়। তাকে দেখে তিনি হুরায়রা তার বিছানার পাশে দাঁড়িয়ে কান্না করছে আর তাকে ডাকছে। বলছে, কি হয়েছে? বলে যে আমি তো এখানে এসেছি, কিন্তু এটা কি? তো তিনি জানতে চাইলেন, কেন, কি হয়েছে এর মধ্যে? হুরায়রা বলে, তাবিজ। তো তিনি খুলে দেখতে পায়, হ্যাঁ আসলেই তিনি বুঝতে পারে যে এটা তার মার কাজ। আর তিনি হঠাৎ করে হুরায়রার প্রতি আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। তখন সে বালিশটা ফেলে দেয়। তখন থেকেই যেন তার জীবনে নেমে আসে অভিশাপ। হুরায়রা চলে যায়। পরের দিন রাতের ঘটনা, তিনি ঘুমিয়েছিলেন, হঠাৎ স্বপ্নে দেখে তার কাছে কিছু মহিলা দাঁড়িয়ে আছে। তারপর তারা তাকে পালকির মতো কিছুতে বসায় আর পালকি থেকে বের হয়ে তিনি দেখেন তিনি অন্য জগতে বসে আছে। তিনি খুব অবাক হয়ে যায় এবং হুরায়রাকে দেখতে পায় কনে সেজে বসে আছে। তারপর আর তার কিছু মনে নেই। ঘুম থেকে উঠে দেখে তার হাতে মেহেদি লাগানো, গলায় একটা লকেট আর পায়ে তার আঙ্গুলে একটা আংটি। সেগুলো স্বর্ণ ছিল না কি ছিল এখনো পর্যন্ত তিনি বুঝতে পারেননি। তার মাকে তিনি সব বলে এবং পরে তিনি সেই হুজুরের কাছে নিয়ে যায়। হুজুরের সব শুনে বলে, যা ঘটার ঘটে গেছে, এখন আর কোনো লাভ নেই। হুজুর একটা তাবিজ দেয় এবং সেটা সব সময় সাথে রাখতে বলে এবং সকাল বিকাল সেই তাবিজ মাঝে মধ্যে পাওয়া যেত না। পরের দিন রাতে হুরায়রা আসে আর বলে, তাবিজ করে কোনো লাভ নেই, কোনো শক্তি তোর থেকে আমাকে আলাদা করতে পারবে না। পরদিন হুজুর আসে, তার আম্মুকে বলে যত তাড়াতাড়ি সম্ভব ওকে বিয়ে করিয়ে দিতে পারেন।
যদি কাজটা হয়, তার কথা মতো তার বিয়ে ঠিক হয় সেই মামাতো বোন তমার সাথে। বিয়ের দিন ধার্য করা হয় শুক্রবার। সবকিছু ঠিকভাবে চলছিল, তার মাঝে বুধবার রাতে হুরায়রা এসে তাকে বলে দিয়ে যায়, ভালো করে বিয়ে করছিস, ভালো কথা, একা থাকতে পারবি না, এই বলে তিনি চলে যায়। কিন্তু সময়টা হলো শুক্রবার। তার মামা 5:43 দিকে তাকে ফোন দিয়ে বলে, খুব বেশি দিন আগের কথা না, শুধু কান্নার শব্দ পাই পাশ থেকে। কারণ জানার জন্য পরে জানা যায় যে তমাকে পাচ্ছিল না, পরে তোমার মরদেহ পাওয়া যায় বাড়ির পেছনের বাগানে। কিভাবে মারা হয়েছিল সেটা বলছি না, সেটা বলা সম্ভব না। তবে এতটুকু বলছি যে দেখার মতো, মানে চেনার মতো অবস্থা ছিল না ডেড বডি। তখন তিনি বুঝে গেছেন এটা হুরায়রার কাজ, এবং তখন বাড়িতে সবার খুব অবস্থা খারাপ হয়ে যায়, শোকের ছায়া নেমে আসে। কিছুদিন পর হুরায়রা আবার আসে এবং বলছিল, ভালো হবে না, তুই যাই করিস না কেন আমাকে ছাড়া তুই থাকতে পারবি না, আমি তোকে ছাড়া থাকতে পারবো না। এভাবেই কেটে যায় 3 মাস এবং হুরায়রা আর আসে না। তিনি একজনের কাছে সমাধান জানতে চাইলে তিনি বলেন, তুমি তাড়াতাড়ি দূরে চলে যাও, পারলে অনেক দূরে। তার 5 মাস পর তিনি সৌদি চলে আসে এবং বর্তমানে একটি ব্যাংকে কর্মরত আছে। এখন সমস্যা হচ্ছে না, এবং গত 6 মাস আগে তিনি বিয়ে করেছেন একটি ভারতের একজন মেয়ের সাথে, যে ওখানে জব করত, এবং ওখানেই আছেন এবং কোনো প্রবলেম হচ্ছে না, এখনো পর্যন্ত কোনো প্রবলেম হয়নি, আল্লাহর রহমতে ভালো আছেন। এবং তিনি এই ঘটনা শেয়ার করেছেন আমাদের কাছে। আশা করছি আপনাদের কাছে তার ঘটনাটাই ভালো লেগেছে, এবং আসলে সত্যি কথা বলতে এরকম ঘটনা আগে কয়েকবার আমি শুনেছি দেখে আমি এটা শেয়ার করলাম। এখন যে স্টোরিটি আমি আপনাদেরকে শেয়ার করব, স্টোরিটি বড়ই অদ্ভুত এবং আমার কাছে খুবই আজব একটি স্টোরি মনে হয়েছে। স্টোরিটির সময়কাল 1965 সাল। যার সঙ্গে ঘটেছে ওনার বাড়ি রাজবাড়ী জেলার বিনোদপুর এলাকায়। সঙ্গত কারণে তিনি তার নামটি প্রকাশ করতে চাননি। কেন নামটি প্রকাশ করতে চাননি আপনারা পুরো স্টোরিটি শুনলে বুঝতে পারবেন। তার অনুমতি নিয়ে কিন্তু তার নাম প্রকাশ না করার শর্তে আমি এই স্টোরিটি শেয়ার করার চেষ্টা করব আপনাদের কাছে। লিসেনার্স, ঘটনাটির সময় ছিল 1965 সাল। উনি সহ ওনার আরো 2 বন্ধু, এই 3 জন ওই সময়ে রাজবাড়ী সদর উপজেলার প্রাণ কেন্দ্র, একদম মানে বাজারের কাছে ইয়াসিন উচ্চ বিদ্যালয়ে ওনারা 7ম শ্রেণীর ছাত্র ছিলেন। ওনারা যে কাজটি করতেন সেটা হচ্ছে যে সময় পেলেই পদ্মা নদীর কাছে চলে যেতেন। আমাদের রাজবাড়ির যে মূল শহর সেখান থেকে প্রায় 2 কিলোমিটার পাশেই পদ্মা নদী। তবে এখন 2 কিলোমিটারের পাশে, কিন্তু আগে কিন্তু এই 2 কিলোমিটার ছিল না, এটা আরো ভিতরে ছিল। মানে এখন 2 কিলোমিটার, তার থেকে আরো 2 কিলোমিটার ভিতরে ছিল পদ্মা নদী, আরো একটু বেশি হবে আর কি, প্রায় 5 কিলোমিটারের মতো ছিল। কিন্তু 2005 সাল থেকে যে ভাঙনটা শুরু হয় তারপর থেকে আজকের রূপে এসে পৌঁছেছে। কিন্তু 2005 সাল পর্যন্ত এটি মানে এই জায়গা থেকে মূল মানে শহর এলাকা বা বাঁধের এলাকা থেকে আরো 2 কিলোমিটার ভিতরে ছিল। বাঁধ থেকে 2 কিলোমিটার ভিতরে, আর বাঁধ থেকে বর্তমানে রাজবাড়ী শহর প্রায় 2 কিলোমিটার। আবার তো ওনারা যেটা করতেন, এনারা 3 বন্ধু মাঝে মাঝে সময় পেলেই সাইকেল নিয়ে এক সাইকেলে 3 জন বসতেন, একজন চালাতেন, সামনে একজন, পেছনে একজন। এই 3 জন মিলে ওনারা সেই নদীর কাছে চলে যেতেন। নদীর কাছে একটি বিশেষ একটি জায়গায় ওনারা যেতেন। সেই জায়গাটা বড়, মানে খেলার জন্য বড় একটা মাঠের মতো ছিল। ওই জায়গাটা ওনাদের খুব পছন্দ ছিল। ওনারা ফুটবল নিয়ে যেতেন সেখানে। আর ওখানে উঁচু বালির ঢিবি ছিল, শক্ত বালির ঢিবি ছিল, সেখানে অনেকগুলো গর্ত ছিল। নদীর পাশে ছোট ছোট পাখি থাকে, ওই যে পাখিগুলো দেখা যাচ্ছে আখের ক্ষেত, তারপরে গমের ক্ষেত, তারপর ধানের ক্ষেত, সরিষা, এই জায়গাগুলোতে সাধারণত ওরা খাদ্য সংগ্রহ করে। এবং ওরা কি করে, ওই বালির ঢিবির গুলোতে গর্ত করে বাসা বাঁধে। ওনারা কি করতেন, ওই বালির ওই ঢিবির ওই গর্তগুলোতে হাত ঢুকিয়ে দিয়ে সেখানে ওই পাখিগুলো ধরতেন, বাসায় নিয়ে এসে খেলতেন। আবার একদিন পরে গিয়ে ওই যেই গর্তের যে পাখি, সেই পাখি সেখানে রেখে আসতেন। এটা ছিল ওনাদের মোটামুটি খুব আনন্দের একটা বড় একটা অংশ। ফুটবল খেলার পাশাপাশি আনন্দের বড় একটা অংশ ছিল এটি। একদিন ওনারা ফুটবল খেলছিলেন। ফুটবল খেলতে খেলতে ওই দিন কোনো কারণে মাগরিবের আজান দিয়ে দেয়। ওনাদের আসলে অতটা খেয়ালই ছিল না, মানে খেলতে খেলতে এতটাই মত্ত হয়ে গিয়েছিলেন, ওনাদের হুঁশ ছিল না যে এত দেরি হয়ে গেল।
ওনারা তখন বললেন, "তাড়াতাড়ি বাসায় চলো।" বাসা থেকে খুব রাগারাগি করবে। কারণ মাগরিবের মানে প্রত্যেকের বাসার নিয়ম ছিল সন্ধ্যার পরপরই বাসায় থাকতে হবে। তা না হলে কিন্তু কড়া শাসন করতেন তাদের বাবা-মারা। এখন মাগরিবের আযান এখানেই দিয়ে দিয়েছে। যেতে তো আরো সময় লাগবে বাসায় যেতে সাইকেল চালিয়ে। এজন্য ওনারা তাড়াহুড়া করে ওনারা সেখান থেকে চলে আসছেন। কিন্তু হঠাৎ করে ওনারা খেয়াল করলেন যে, যে পথ দিয়ে আসছিলেন সামান্য একটু ২০-৩০ গজ আগানোর পরে হঠাৎ করে দেখলেন যে সেখানে একটি ছোট খালের মতো, ছোট্ট একটা খাল, মানে ডোবার মতো। সেখানে স্বচ্ছ পানি এবং সেখানে বড়, বড় ৩ টা নৌকা। এবং আরো অদ্ভুত ব্যাপার হচ্ছে সেই পানিতে এমন ভয়ংকর ঢেউ হচ্ছিল, দেখে ওনারা ৩ জনই ভয় পান। আর ঢেউয়ে ওই ৩ টা নৌকা মানে মনে হচ্ছিল যে ভেঙে চুরে যাবে, এমন একটা অবস্থা। কিন্তু ওনারা ৩ জন বলাবলি করছিলেন যে, "এতদিন ধরে এখানে আসছি, কই আমরা তো কখনো এই পাশে এরকম ছোট কোনো ডোবা দেখতে পাইনি। আর এই অদ্ভুত টাইপের ৩ টা নৌকা।" এই নৌকাগুলো আকারে ছিল বেশ বড় এবং দেখতে অনেকটা সাম্পানের মতো ছিল বলে আমাকে যে আঙ্কেল ঘটনাটি শেয়ার করেছেন তিনি বলেছেন। কিন্তু এই টাইপের নৌকা কিন্তু নদীতে চলে না এবং ওনারা এই টাইপের অদ্ভুত নৌকা এবং সুন্দর নৌকা ওনারা কখনো দেখেনওনি। তো ওনারা দেখছেন যে ওই সময় যেহেতু শীতকাল ছিল আর নদী ছিল শান্ত। কিন্তু শান্ত নদী কিন্তু কোনো বাতাস নেই, তার ঠিক এই পাশেই এই ডোবার মধ্যে এত স্রোতের মতো এত ঢেউ কেন? আর এই নৌকাগুলো কোথা থেকে আসলো? আগে তো ওনারা কখনো দেখেননি। এটা দেখে ওনারা ৩ জনই খুবই অবাক হন। তা ওনারা চিন্তা করেছেন হয়তোবা আমাদের নজর এড়িয়ে গেছে। কিন্তু এরকম তো হওয়ার কথা না। ১ জন, ২ জন, ৩ জনেরই কি নজর এড়িয়ে যাবে? এরকম তো হওয়ার কথা না। তো ওনারা ৩ জন কথা বলতে থাকেন যে ঘটনা কি? তখনও যেহেতু সদ্য সন্ধ্যা লেগেছে মাগরিবের আযান দিয়ে, তখনও একটু হালকা আলো ছিল। হঠাৎ করে ওনারা দেখেন যে এই যে ডোবার মতো যে জায়গাটি, এই পানির নিচ থেকে একটি সাদা জুব্বা পরা, সাদা দাড়ি পাগড়ি পরা একটি লাশ ভেসে উঠেছে। ওনারা লাশটি দেখে ৩ জনই খুব ভয় পান। কি ব্যাপার, হঠাৎ করে লাশ ভেসে উঠলো কোথা থেকে? আর কোনো বাতাস ছাড়াই এরকম স্রোত, অদ্ভুত নৌকা এবং এমন একটি ডোবা যেটা আগে ওনারা কখনো দেখেনওনি, অথচ বছরের পর বছর ধরে ওনারা এখানে আসছেন। তখন ৩ জনই বেশ সাহসী ছিলেন এবং ৩ জন নামাজ কালামও পড়তেন। তখন ৩ জনই পরামর্শ করলেন যে, "আচ্ছা এই লাশটা কি আমরা এখানে রেখে চলে যাব?" কারণ আশেপাশে আখের ক্ষেত, গমের ক্ষেত, পাটের ক্ষেত, সরিষার ক্ষেত এগুলো রয়েছে। সেখানে শিয়ালের উপদ্রব রয়েছে ব্যাপক। তো আমরা যদি এই লাশটি এখানে রেখে চলে যাই, তাহলে তো শিয়াল আসতে পারে। এই লাশ ক্ষত-বিক্ষত করতে পারে, টেনে হিঁচড়ে নিয়ে যেতে পারে। এভাবে তো একটা লাশের অবমাননা হতে দিতে পারি না আমরা। তাহলে কি করা যায়? এদিকে সন্ধ্যা লেগে গেছে। কিন্তু ওইখান থেকে আশেপাশে জনবসতি, যে মানে কাছের ঘরও প্রায় ১ কিলোমিটার দূরে ছিল। এখন ওনারা সেখানে গিয়ে তাদেরকে ডেকে আনার তো সময় নেই। তখন ওনারা পরামর্শ করলেন যে, "আমরা একটি কাজ করি, এই লাশটি আমরা নিয়ে এই যে পাশে যেই বালির ঢিবিটা আছে সেইখানে মোটামুটি আমরা গর্ত করে এখানে আপাতত মাটি চাপা দিয়ে রাখি। আগামীকালকে সকালবেলা আমরা আমাদের গার্জিয়ানদেরকে বলে তাদেরকে নিয়ে আসবো। তখন দেখবো যে এটার কি করা যায়, কিভাবে জানাজা দেয়া যায়। কিন্তু এখন একটু রাখলে পরে শিয়াল এটাকে মানে আক্রমণ করবে লাশের উপরে।" তখন ওনারা যেটা করেন, ওনাদের কাছে তো গর্ত করার মতো কিছু ছিল না। ওনারা আখের ক্ষেতে গিয়ে শক্ত দেখে ৩ টা আখ ভাঙেন। ভাঙার পরে ওই আখ দিয়ে ওনারা বালিতে গর্ত করতে থাকেন ৩ জন। গর্ত করে বেশ গর্ত করেন এবং ওই লাশটি বিসমিল্লাহ বলে ওই গর্তের মধ্যে রেখে আপাতত মাটি চাপা দিয়ে ওনারা দ্রুত বাসায় চলে আসেন। বাসায় আসার পরেই ওনারা চিন্তা করছেন, বাসায় আসার পরে যদি এই লাশের ঘটনা বলি, তাহলে বাসা থেকে রাগারাগি করতে পারে, ভয় পেতে পারে। তা আজকে আমরা বলব না, আমরা সকালে বলব। তো ওই চিন্তা করেন, বাসায় যাওয়ার পরে তাদেরকে রাগারাগি করা হয়। তাদের পিতামাতা রাগারাগি করেন যে, "এত দেরি হলো কেন?" তো ওনারা কিছু বলেননি। বলছে, "খেলতে, খেলতে দেরি হয়ে গেছে।" ওই দিন ওই রাত্রে ৩ জনই একই স্বপ্ন দেখেন। এই যে যেই মুরব্বির লাশকে ওনারা দাফন করেছিলেন, স্বপ্ন দেখছেন যে এই লাশটি তাদের সাথে কথা বলছে। তাদেরকে বলছে, "তোমরা অনেক ভালো একটা কাজ করেছো। কিন্তু যেটা দেখেছো, যা করেছো এটা কাউকে আর বলো না। যতটুকু হয়েছে এটাই শেষ।" তো
এই ৩ জনই একই স্বপ্ন দেখেন। পরের দিন স্কুলে এসে ৩ জনই বলাবলি করতে থাকেন যে, "আমরা তো এই স্বপ্নটা দেখলাম।" এখন যেহেতু বলতে নিষেধ করেছে, অন্য ২ জন বলে যে, "অ্যা তাহলে আমরা আর এই ঘটনা কাউকে না বলি।" কিন্তু আমাকে যে ঘটনাটি যিনি শেয়ার করেছেন, উনার আসলে উনার মানে এই স্বপ্নটি দেখার পরে বা আশেপাশের environment টা যেহেতু উনি দেখেছিলেন ওই সময়ে, উনার চেহারায় একটা ভয়ের ছাপ ছিল। উনি ভালো করে বাসায় সকালেও নাস্তা করেননি, দুপুরবেলা খেতে পারছিলেন না। আর পরিবার থেকে বলা হয়, "কি হয়েছে?" উনি ১ম এ বলতে চাচ্ছিলেন না, কিন্তু পরিবারের চাপাচাপিতে উনি ঘটনাটি সবিস্তারে বর্ণনা করেন যে এই ঘটনা। তখন ওই আঙ্কেলের বড় ২ ভাই এই ঘটনাটি শোনার পরে বলে যে, "আচ্ছা ঠিক আছে, তাহলে তো তোমরা একটা ভালো কাজ করছো। তাহলে লাশটা ওইভাবে রাখলে তো শিয়াল আবারও সেখানে অ্যাটাক করবে। তাহলে আমরা সেখানে যাই। গিয়ে ওই লাশটি যথাযথভাবে সেখান থেকে রিমুভ করে স্থানীয় লোকজন ডেকে প্রসিডিউরস মেইনটেইন করে জানাজা পড়িয়ে আমরা তাকে সুন্দরভাবে দাফন করে আসি। একজন মৃত ব্যক্তির তো এটা একটা অধিকার।" তখন যেই চিন্তা সেই কাজ। উনি তার ২ বড় ভাইকে সাথে নিয়ে যান এবং আরো কয়েকজন মুরুব্বিকে সাথে নিয়ে যান। যাওয়ার পরে আগে যেই কাজটি করেছিলেন সেটা হচ্ছে যে, যাওয়ার আগেই একদম কাছাকাছি যেই ঘরবাড়িগুলো ছিল ওখানে, সেই বাড়ির থেকে কয়েকজনকে ডেকে নিয়ে গেছেন সেখানে। কিন্তু অদ্ভুত ব্যাপার, ওখানে যাওয়ার পর সেই গর্তটাও নাই, সেই ৩ টা নৌকাও নাই এবং এই যে বালিয়াড়িটা দীর্ঘদিন ধরে ছিল, বালিয়াড়ি বলতে বোঝায় বালুর উঁচু ঢিবি, সেটাও নাই। সেটা তো নাই, বরং বালিয়াড়িটা যেখানে ছিল, বালুর যে ঢিবি ছিল, সেই জায়গাটাতে মোটামুটি ঘাস। মনে হয় এখানে কখনো বালির স্তূপ ছিলই না। সেখানে ঘাস জন্মে। উপস্থিত সবাই বলে, "কি ব্যাপার তোমাদের সেই কই? আর সেই বালির ঢিবি কই?" বলে যে, "এখানেই তো বালির ঢিবি ছিল।" এই স্থানীয় লোকজন বলছে যে, "হ্যাঁ, এখানে তো আমরা বালির ঢিবি দেখেছিলাম। কিন্তু এই বালির ঢিবিটা এখন দেখছি না কেন? এখানে তো বালির ঢিবি ছিল। কোথায় গেল?" স্থানীয় লোকজন অবাক হন। কিন্তু সবাই বলেন যে এইখানে কখনোই কোনো ডোবার মতো ছিল না, কোনো গর্তের মতো ছিল না, যেখানে পানি বা নৌকা থাকতে পারে। এটা ছিল একদম মাটির। এবং সত্যি তাই। ওখানে আশেপাশে কিন্তু কোনো ধরনের কোনো ডোবা বা গর্ত খুঁজে পাওয়া যায় না। তাহলে উনারা ৩ জন আসলে ওই যে ৩ টা নৌকা বা গর্ত, এটা আসলে কি দেখেছিলেন? কেনই বা একটা লাশ দেখলেন? সেই লাশটি উনারা পাশে বালির ঢিবির ওখানে গর্ত করে সেইটা রেখে দিলেন। হঠাৎ করে বালির ঢিবিটা কেন গায়েব হয়ে গেল? এই প্রশ্নের উত্তর কিন্তু আজও উনি খুঁজে ফেরেন। কিন্তু ঘটনাটি এখানেই শেষ নয়। ঐদিন রাত্রে ওই আঙ্কেল স্বপ্নে দেখেন যে ওই সেই জুব্বা পরা দাড়িওয়ালা ওই লাশটি এসে ওই আঙ্কেলকে বলছেন যে, "একটি তো কথা গোপন রাখতে বললাম সেটিও রাখতে পারলি না।" এই কথাই বলেই সে অদৃশ্য হয়ে যায় এবং তার ঘুমও ভেঙে যায়। এরপরে উনি মানে স্বাভাবিকভাবেই বড় হয়েছেন, লেখাপড়া শেষ করেছেন। উনি কিন্তু রেলে চাকরিও করেছেন। ৪-৫ বছর চাকরি করার পর উনি পারিবারিক একটা কারণে চাকরি নিজের স্বইচ্ছায় ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পর উনি চাকরি করতেন আপনার খুলনাতে। খুলনাতে উনার পোস্টিং ছিল। খুলনা থেকে উনি আ তারপরে যশোরে পোস্টিং নেন এবং যশোর থেকে উনি অবসরে যান। অবসরে যা বলতে চাকরিটা ছেড়ে দেন। পরে উনি আবার রাজবাড়িতে চলে আসেন। রাজবাড়িতে চলে আসার পর উনি পারিবারিক কাজকর্মে ব্যস্ত হয়ে পড়েন। উনি বিয়ে করেন। কিন্তু দুঃখজনক ব্যাপার, উনার সংসার লাইফ ছিল মাত্র ৩ থেকে ৪ বছরের। উনার একটা সন্তান হয়েছিল, সেও শিশু বয়সে মারা যায়। আর কোন সন্তান হয়নি। এবং ৩-৪ বছর পরে উনার সংসার ভেঙে যায়, ডিভোর্স হয়ে যায় এবং আজ পর্যন্ত প্রায় ৩০ থেকে ৩৫ বছর আজ পর্যন্ত উনি একাকী জীবনযাপন করছেন। এবং উনি বয়স হয়ে গেছে। মাঝে, মাঝে উনি বলেন যে, "ওই ঘটনাটি আমি যদি না বলতাম, কাউকে শেয়ার না করতাম, হয়তোবা আমার জীবনটা ভিন্ন রকমের হতো।" এখন লিসেনার্স আপনাদের কাছে মনে হতে পারে যে তাহলে ওই যে ২ জন ছিল, ওই ২ জনের কি অবস্থা? তাদেরও কি একই রকম ঘটনা ঘটেছিল? না, তারা কিন্তু এই ঘটনাটি ওইভাবে কাউকে তারা বলেননি। এই ২ জনই এখনো জীবিত আছেন। একজন বাংলাদেশের একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং আরেকজন ইঞ্জিনিয়ার। উনি বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে একজন নামকরা একজন ইঞ্জিনিয়ার। যদিও তাদের উভয়েরই বয়স হয়ে গেছে, কিন্তু
এই ৩ জনই এখনো জীবিত আছেন, কিন্তু ওই ২ জন বেশ প্রতিষ্ঠিত তারা তাদের কাজে। কিন্তু যে আঙ্কেল বলেছেন উনি কিন্তু খুব কষ্টে দিনানিপাত করছেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আশা করছি আপনি ভালো আছেন। রাসেল ভাই, আজকে আমি যে ঘটনাটা আপনার কাছে শেয়ার করছি, এই ঘটনাটা ঘটে গেছে ২০১৮ সালের শীতের কোনো একটা রাতে। তো রাসেল ভাই, এই যে মানে ২০১৮ সাল, তখন কিন্তু আমাদের এলাকায় ঠিক এরকমভাবে বিদ্যুৎ ছিল না। এরকম বর্তমান সময়ে যেরকম উন্নত সেরকম ছিল না। তো এই গ্রামের একজন খুবই মানে একজন পরহেজগার ব্যক্তি ছিল, যার নাম ছিল আব্দুল করিম। তিনি সবসময় নামাজ পড়তেন, মানুষকে ইসলামের দাওয়াত দিতেন, তাবলিগ জামাত করতেন সবসময় উনি। ওনার আরকি অপছন্দ করেন ওনাকে এরকম মানুষ আমাদের গ্রামে পাওয়া একদমই দুষ্কর হয়ে গেছিল। মানে নেই বলতেই চলে। তো এই বৃদ্ধ লোকটা একদিন মারা যায় এবং তাকে দাফন কোথায় করা হবে এটা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায় মানুষ। কারণ সেই সময়ে আমাদের এলাকার যে কবরস্থানগুলো ছিল, সেই কবরস্থানগুলো থেকে প্রচুর পরিমাণের লাশ চুরি হয়ে যেত। মানুষ লাশ কবর দাফন দিয়ে এসছে, পরদিন সকালে গিয়ে দেখে যে কবর থেকে লাশ চুরি হয়ে গেছে। তারপর লাশের মাথা কখনো সময় চুরি হয়ে যায়, লাশের কাফন চুরি হয়ে যায়, কবর লণ্ডভণ্ড হয়ে থাকে। বিভিন্ন রকমের ঘটনা তখন ঘটতো। তো এই ঘটনাটা সবথেকে বেশি ঘটতো আমাদের যে এলাকার স্থানীয় মসজিদ আছে, কেন্দ্রীয় মসজিদ, সেই মসজিদের কবরস্থানে। তো এরকম একটা অবস্থায় আসলে এই হুজুরকে কোথায় দাফন করা হবে, কি দাফন করা হবে না হবে, এটা নিয়ে খুবই বেশি চিন্তিত পড়ে যায়। কিন্তু হুজুরের একজন ছেলে এসে বলে যে, বাবা আমাকে বলেছে তাকে যেন মসজিদের ওই কবরস্থানে দাফন করা হয়। তো মানুষের সেখানে বিভিন্ন রকমের অভিযোগ থাকলেও সবাই যেহেতু বলছে, ওসিয়ত করে গেছে, তাই মসজিদের সেই কবরস্থানেই তাকে দাফন কাফন করা হয়। দাফন কাফন করে সবাই একটু টেনশনে থাকে, কিন্তু সবাই মনে করে যে আসলে আল্লাহর বান্দা এত নেক আমল করে গেছে পৃথিবী থেকে, আল্লাহ তাকে হেফাজত করবে। যাই হোক, এটা সবাই দাফন কাফন করে সবাই সবার মতো বাড়ি চলে যায় এবং পরদিন সকালবেলা সেই হুজুরের ছেলে যখন কবর জিয়ারত করতে যায়, তখন দেখে সেই কবরের মাটি খোঁড়া, কবরটা লণ্ডভণ্ড হয়ে আছে এবং সে এটা থেকে চিৎকার করা শুরু করে দেয়। তখন আশেপাশের মানুষ এসে দেখে কবরের ভিতরে লাশ নেই। কবরের ভিতরে যখন লাশ দেখতে না পারে, এই হুজুরের লাশও চুরি হয়ে গেছে, তখন পুরো মানে এলাকার মধ্যে, পুরো গ্রামের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেউ বলে এটা হয়তো জিনের কাজ, আবার কেউ বলে এটা হয়তো কালো জাদু করার জন্য কেউ চুরি করে নিয়ে গেছে, আবার কেউ এটা বলে যে হয়তো হুজুর অনেক আধ্যাত্মিক মানুষ, হয়তো এই লাশটা কোথাও অন্য জায়গায় দাফন করা হয়ে গেছে। তো এইসব কিছু করতে করতেই রাত মানে দিন গড়িয়ে রাত হলে, রাতের হলেই তখন সেই কবরস্থানের দিক থেকে বিভিন্ন রকমের শব্দ শোনা যায়। কেউ কবর খুঁড়তেছে, বা কেউ কান্না করতেছে, বা কেউ কোরআন পড়তেছে, মানে অনেক কিছু মানে ঘটনা সেই কবরস্থান থেকে ঘটতে থাকে। কিন্তু যখন এই মানুষটা তার কাছে যায়, তখন কোনো কিছুই আর শুনতে পারে না। তো এইরকম ঘটনা যখন ঘটতে থাকে, তখন এলাকার কয়েকজন সাহসী যুবক এই যে এরকম ঘটনাগুলো ঘটতেছে, এই ঘটনাগুলোর সত্যতা যাচাই করার জন্য রাতের পর রাত সেই কবরস্থানটাকে লুকিয়ে লুকিয়ে পাহারা দেওয়ার চেষ্টা করে। তারা আসলে দেখতে চেয়েছিল এই কবরস্থানে আসলেই কি হয়, সত্যি কি এখানে খারাপ কিছু আছে, নাকি এটা মানুষের আর কি শয়তানি করতেছে। তো তখন তারা ওই কবরস্থানটাকে পাহারা দেওয়া শুরু করে। তো একদিন রাত্রের প্রায় ২টার দিকে তারা দেখতে পায় কালা কাপড় পরা একজন লোক হাতে কোদাল নিয়ে একটা নতুন কবরের দিকে যাইতেছে। লোকটা মানে পিছনে সামনে সব পাশে দেখতেছে, দেখে দেখে সেই নতুন কবরটার দিকে এগোচ্ছে। এগোতে মানে একটা সময় গিয়ে তারা দেখতে পারে সেই লোকটা কবর খুঁড়তে শুরু করে
এবং কবর যখন খুঁড়তে ব্যস্ত হয়ে যায় তখন বাকি যে যুবকরা ছিল সেখানে সাহসী, তারা চুপচাপ তাকে অনুসরণ করে লোকটাকে মানে দেখতে পারে যে মানে সে ওই যে একটা কবর খোঁড়া শেষ করে সেই কবরের ভিতর থেকে কিছু একটা টেনে বের করতেছে এবং টর্চের আলো ফেলতেই সবার বুক একদম কেঁপে উঠতে শুরু করে এবং তারা দেখতে পারে ওই যে লোকটা, সেই লোকটা একটা লাশ বের করেছে সেই কবর থেকে। তো এটা যখন দেখতে পারে তখনই ওই যে মানে আশেপাশের যে লোকজন ছিল, মানে সাহসীর যারা যুবক ছিল, তারা ওই চোরকে ধরার জন্য একদম চতুর্পাশ দিয়ে দৌড়ে আসতে শুরু করে এবং তারা যখন চতুর্পাশ থেকে আসতে পারে এই যে লোকটা মানে লোকটা লাশ চুরি করতে আসে, সেই লোকটা এটা দেখার পর আমতা আমতা করে মানে তার প্রাণপণে দৌড়া শুরু করে এবং এইটা দেখার পর আর কি ওটা ওই যে মানে যারা ওখানে ছিল আর কি, তখন তারাও ওই যে চোরটা ছিল সেই চোরটার একদম কি বলে ওর পিছনে একদম ধাওয়া শুরু করে দেয়। একটা সময় গিয়ে তারা সেই লোকটাকে ধরতে পারে। লোকটাকে যখন ধরে তখন তারা সবাই জানতে পারে সে ছিল একজন মানসিক বিকৃতি একজন লোক, যে অন্ধকারে রাতের আধারে কবরের লাশ চুরি করত এবং তার ঘর থেকে মানে মানুষ আরও কয়েকটি মানে কবরের কাপড় এবং জিনিসপত্র উদ্ধার করে। তো ঘটনার পর গ্রামের যে মানুষ আছে তারা কয়েক মাস যাবৎ একদম কি করে ওই কবরস্থান পাহারা দেয় এবং যেই মানসিক যে লোকটা থাকে রোগী, তাকে বলে যে একে আর বাহিরে রাখা যাবে না, একে একটা হসপিটালে, মানসিক হসপিটালে ভর্তি করে দেওয়া হবে। তো তাকে মানসিক হসপিটালে যখন ভর্তি করে দেওয়া হয় তখন ঘটে একটা চাঞ্চল্যকর তথ্য। ওইখানকার ডাক্তাররা তাকে পরীক্ষা নিরীক্ষা করে আর কি এটা আবিষ্কার করে যে সে আসলে মানসিক রোগী না, সে সত্যি সত্যি ভালো একজন মানুষ, সে মানসিক রোগীর কি করে অভিনয় করা শুরু করে দিয়েছে। তো এটা যখন জানতে পারে তখন তাকে পুলিশের হাতে দেওয়া হয় এবং পুলিশ তাকে ধরে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদ করার একটা সময় সেই লোকটা স্বীকার করে যে আসলে সে একজনের জন্য এই লাশগুলো চুরি করে, একজন মানে কবিরাজের জন্য। সেই কবিরাজ আসলে আসল পরিচয় সে জানে না, সে এই যে জিনিসপত্রগুলো চুরি করে তার বাড়িতে রেখে দেয় এবং একটা সময় যখন সে আসলে একদিন চুরি করতে যায়, আগের দিনের লাশটা ওখান থেকে সেই কবিরাজটা নিয়ে যায় এবং তাকে মোটা অঙ্কের কিছু টাকা দিয়ে যায়। সেই টাকা দিয়েই সে আর কি চলে। তো এটাই ছিল ঘটনা। আসলে এর পরে কি ঘটেছে সেটা আসলে আমি জানতে পারিনি। আমি এটা আমার একটা বন্ধুর কাছ থেকে শুনেছিলাম। তো সে আমাকে এভাবেই বলেছে এবং পরবর্তী সময় সেই লোকটাকে আসলে পুলিশ সেখানেই মানে বদ্ধ করে রাখে এবং তার যে বাড়িটা ছিল সেই বাড়িটা এলাকার লোকজন ভেঙে ফেলে। তো রাসেল ভাই, এটাই ছিল ঘটনা। যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। আজ থেকে ঠিক 9 বছর আগের ঘটনা। তখন আমার খালারা থাকতেন জিগাতলায়। খালার 2 ছেলে মেয়ে, বড় ছেলে বাপ্পি, ও থাকে আমেরিকায় পড়াশোনা করে, আর ছোট মেয়েটা ছোট, ও খালাখালুর সাথে ঢাকায় থাকে। বাবু ভাই, আজকে থেকে 10 বছর আগে যোগাযোগ ব্যবস্থা বা ইন্টারনেটের মাধ্যমে আমরা এখন যেভাবে যোগাযোগ করি, তখন কিন্তু ফেসবুক ঠিকই ছিল, কিন্তু এত ইজি ছিল না যোগাযোগ করাটা। তো আমার খালাতো ভাই বাপ্পি ওখান থেকে প্রায় খালাকে ফোন দিয়ে কথা বলতো। হঠাৎ করে একদিন খালা স্বপ্নে দেখছেন যে রাতের বেলা বাপ্পি খালার রুমের যে বারান্দা দিয়ে অন্ধকার ঘরে আসে এবং এসে খালাকে ডাকতে থাকে। তো খালা তখন বাপ্পিকে বলে যে তুই কিভাবে আসলি বাবা, তোর কি হয়েছে? তখন বাপ্পি খালাকে বলে যে মা, আমার অনেক কষ্ট হচ্ছে আমাকে তুমি একটু ধরো। এটা বলে তা খালা যখন উঠে ওকে ধরতে যায় তখন নাকি বাপ্পি জানালা দিয়ে আবার চলে যায়, যে বাইরের দিকে চলে যায়, অদৃশ্য হয়ে যায়। এবং আমি এটাকে স্বপ্ন বলছি ঠিকই, কিন্তু আমার খালা ক্লেম করে, আজ পর্যন্ত আমার খালা ক্লেম করে যে খালা নাকি স্বপ্নে দেখে নাই, এটা নাকি বাস্তব ছিল এবং খালা ঘুমাচ্ছিল না, এটা খালার সাথে হয়েছে। এই গেল প্রথম রাত।
পরদিন খালা সারাদিন খুব অস্থির থাকলো, বাপ্পিকে আমেরিকায় কন্ট্যাক্ট করার চেষ্টা করলো, কিন্তু কোনোভাবেই বাপ্পিকে কন্ট্যাক্ট করা গেল না। ও কোনোভাবেই কারো ফোন রিসিভ করছে না, এবং একটা পর্যায়ে গিয়ে দেখা গেল ওর ফোন সুইচড অফ। এবার দ্বিতীয় রাতে খালাকে মেডিসিন খাইয়ে, রিল্যাক্সিন খাইয়ে ঘুমাতে যেন পারে, প্রেশার যেন নর্মাল থাকে, এই জন্য খালাকে শোয়াই দেওয়া হলো। কিন্তু মাঝরাতে ঠিক ফজরের সময় খালুকে ডাক দিয়ে ডেকে তোলে, খুব অস্থিরভাবে ডেকে তোলে, এবং খালার ভাষ্যমতে খালা ঘুমায় নাই, খালার ঘুম আসছিল না। 2টা-2:30টার দিকে নাকি খালার ঘুম ভেঙে যায়, এবং যে শব্দে ঘুম ভেঙে যায় সেটা হচ্ছে ওই বারান্দার দরজা দিয়ে কেউ একজন ঘরে ঢোকে। তো খালা ওই আবছা আলোতে ঘরের উঠে বসে দেখে যে বাপ্পি আবার এসে। তখন খালা নাকি হাউমাউ করে বাপ্পিকে বলে যে, বাবা তুই কোথায় আছিস, তোকে কোনোভাবে যোগাযোগ করতে পারছি না, তোকে তো আমরা অনেক খুঁজছি, তুই কোথায়, ফোন ধরিস না কেন? তো খালার ভাষ্য মতে বাপ্পিকে নাকি দেখে অসম্ভব অসুস্থ এবং একদম ফ্যাকাশে, ওই আবছা আলোতে নাকি বোঝা যাচ্ছিল যে ঘরের লাইট বন্ধ, কিন্তু রাতেরও কিন্তু একটা আলো থাকে বাবু ভাই, ওই আলোতে, বারান্দা দিয়ে আসা আলোতে নাকি বোঝা যাচ্ছিল যে বাপ্পি অসম্ভব ফ্যাকাশে, একদম সাদাটে হয়ে আছে। তো খালা তখন বাপ্পিকে বলে, জিজ্ঞেস করে যে, বাবা তোর কি হয়েছে, তোর এই অবস্থা কেন, তোর কি শরীর খারাপ, তোকে তো আমরা 2 দিন ধরে অনেক খুঁজছি, তোকে পাচ্ছি না, তুই কারো ফোন ধরিস না কেন? বাপ্পি নাকি তখন খুব কাঁদো স্বরে এবং কাঁদতে কাঁদতে খালাকে দূর থেকেই বলে যে, মা আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি, আমার অনেক কষ্ট হচ্ছে, আমাকে তুমি ধরো। তো খালা তখন বলে যে, এটা কেমন কথা বাবা, তুই আমাকে ছেড়ে চলে যাচ্ছিস, মানে তুই কোথায় যাবি ছেড়ে? তখন বাপ্পি খালাকে বলে যে, মা আমার তো ডাক এসে গেছে, আমাকে যেতে হবে এখন। তো ডাক এসে গেছে তো আমাকে যেতে হবে এখন, এটা যখন বলে তখন নাকি খালা খুব হাউমাউ করে কেঁদে ওঠে বাপ্পিকে বলে যে, না বাবা এগুলো বলিস না, তোর কিসের ডাক আসছে, তোর কোনো ডাক আসে নাই। এটা বলে খালা বারান্দার দিকে এগিয়ে যায় বাপ্পিকে ধরার জন্য, বাট খালা বারান্দার দিকে যত এগিয়ে যায় বাপ্পি নাকি তত দূরে সরে যেতে থাকে, এবং একটা সময় হাওয়ায় মিলে যায়। ঠিক সেই মুহূর্তেই খালা এসে খালুকে হুলস্থুল করে ঘুম থেকে উঠে হাউমাউ করে কাঁদতে থাকে। তখন খালুকে বলে যে, কি ব্যাপার, তুমি ঘুমের থেকে উঠছো কেন, কি হয়েছে তোমার, এরকম। তখন খালা বলে কাহিনীটা যে এরকম বাপ্পি আসছিল। তো খালাকে অনেক কষ্টে শান্ত করা যায়, কিন্তু পুরোপুরি আসলে শান্ত করা যায় না। এই রাতটা পার হয়ে যখন আবার সকাল শুরু হয়, সকাল থেকে আবার বাপ্পিকে ফোনে ট্রাই করা শুরু হয়। ইন দ্য মিন টাইম আমরা আত্মীয় স্বজন যারা আছি আমরা সবাই ওই বাসায় অলরেডি চলে গেছি, ওই বাসায় আমরা আছি। খালার প্রেশার অনেক হাই, কোনোভাবেই খালাকে শান্ত করা যাচ্ছে না। তো ওই সময় হঠাৎ করে আমেরিকা থেকে একটা ফোন আসে। বাপ্পির একটা বন্ধু ফোন করে জানায় যে ওরা 4-5 জন বন্ধু মিলে যেই ফ্ল্যাটটা ভাড়া নিয়ে থাকতো, 2 দিন আগে নাকি হঠাৎ বাপ্পি ফ্ল্যাট থেকে বের হয়ে যায়। যাওয়ার সময় একটা বন্ধু ছিল, বন্ধু তো বলে যায় যে, আই এম নট ফিলিং ওয়েল, আমার একটু খারাপ লাগছে, তো পাশে একটা হসপিটাল ছিল, আমি একটু চেক আপ করে আসি বা একটু ডক্টর দেখিয়ে আসি। বন্ধুরা তখন নিজের থেকে বলে যে, আমি কি আসবো? বাপ্পি বলে, আসার দরকার নেই। তো এটা বলে বাপ্পি চলে যায়। এরপরে নাকি হসপিটালে বাপ্পি গিয়ে ডক্টর দেখাচ্ছে, বা ডক্টর যে ইনভেস্টিগেশন করছে কি হয়েছে, কেন জ্বর এসছে বা কেন শরীর এত খারাপ লাগছে, এই যে পুরো প্রসেসটার মধ্যে উইদিন দ্য নেক্সট ফিউ আওয়ার্স বাপ্পি মারা যায় হাসপাতালে। কি হয়েছে, কিভাবে হয়েছে, কোনো কিছু আইডেন্টিফাই তখনও করা যায় নাই। ডক্টররা যেটুকু বলেছে সেটা হচ্ছে কোনো একটা খুব রেয়ার ভাইরাস ওকে অ্যাটাক করেছিল, যেটা কারণে ও আর সার্ভাইভ করতে পারেনি। অ্যাটাক হওয়ার কয়েক ঘন্টার মধ্যে ও এক্সপায়ার হয়। তো বাপ্পির বন্ধুরা, বাপ্পি যখন কয়েক ঘন্টা পরেও আর ফেরত আসলো না, তখন ওর রুমে গিয়ে দেখে যে ওর মোবাইল, ওর ওয়ালেট, ওর আইডি কার্ড সবই নাকি ও রেখে গেছে। তো এটা নিয়ে ওর একটু সারপ্রাইজ হয় যে কি ব্যাপার, মানে এগুলো রেখে তো বাপ্পির মুভ করার কথা না, অ্যাটলিস্ট এগুলো ক্যারি তো করবে ও। তো সেদিন যখন দেখে সারা রাত ওরা আসে নাই ফার্স্ট ডেতে, তারপরের দিন ওরা যখন খোঁজা শুরু করে, কোথাও খুঁজে পাচ্ছে না। তারও পরের দিন যখন খোঁজা শুরু করে, কোথাও পাচ্ছে না, এবং তখন আলটিমেটলি গিয়ে ওরা জানতে পারে যে খোঁজা শুরু করার পরে যে হিজ নো মোর। এটা শোনার পরে ফ্যামিলিতে যখন খবরটা আসে, সবাই তো অসম্ভব কান্নায় ভেঙে পড়ে। কারণ বাপ্পির বয়স তখন কত, 23 বা 24 বছর বয়সে একটা ছেলে যদি একটা ফ্যামিলির মারা যায় হঠাৎ করে, কথা নাই বার্তা নাই, বাবু ভাই তুমি তো বোঝো, তাকে পুরো ফ্যামিলির উপর কি ওরকম মাথায় আকাশ ভেঙে পড়ে। তো এই অবস্থায় বাপ্পির যে ছোট বোনটা ছিল, সবাই হাউমাউ করে কান্নাকাটি করছে, খুব ভেঙে পড়েছে। কিন্তু ওর ছোট বোনটা ছোটবেলা থেকেই মেয়েটা খুব বাস্তববাদী, মানে ও কাঁদছে ঠিক আছে, বাট একেবারে আমাদের নিজেদের যদি খুব কাছের পরিবারের কেউ মারা যায়, আমরা যেমন বেহুশের মতন কান্নাকাটি করি বা হাউমাউ করে কাঁদতে থাকি,
ও অ্যাকচুয়ালি ওরকম না, ওরও মন খারাপ, কাঁদছে, বাট শি ইজ নর্মাল, সে উল্টা সবাইকে সান্ত্বনা দিচ্ছে, ও একেবারেই ভেঙে পড়ছে না। যাই হোক, এই ঘটনার পরে সেদিন বিকালবেলায়, সেদিন রাতের বেলায় হচ্ছে গিয়ে খবর আসে যে বাপ্পির লাশ 5 দিন লাগবে ঢাকায় এসে পৌঁছাতে। তো 5 দিন পরে বাপ্পির লাশটা এয়ারপোর্টে আসে। ওখানে কিছু ফর্মালিটিস আছে, এগুলো তুমি ভালো বলতে পারবে, যে লাশ এভাবে আমেরিকা থেকে বাংলাদেশে রিলিজ করে আনতে অনেক ফর্মালিটিস আছে। 5 দিন পরে যখন বাপ্পির বডিটা আসে, বডিটা আসার পরে এয়ারপোর্ট থেকে ডিরেক্ট বডিটা নিয়ে ওদের গ্রামের বাড়ি চাঁদপুরের দিকে ওরা রওনা হয়। তো চাঁদপুরে রওনা হওয়ার পরে গাড়িতে করে যেতে যেতে আলটিমেটলি যখন ওরা চাঁদপুরে পৌঁছে তখন হচ্ছে 3টা 3:30 হবে। তো ডিসিশন নেওয়া হয় যে বাদ আসর ওকে দাফন করা হবে, বাদ আসর জানাজা হবে এবং তারপর ওকে দাফন করা হবে। আমি ঠিক ভুল বলছি মনে হয়, বাদ আসর বা বাদ মাগরিব, সরি আমি ভুল বলছি, বাদ মাগরিব ওর জানাজা হবে, তারপর ওকে বাড়ির পাশে ওদের পারিবারিক যে কবরস্থান সেখানে দাফন করা হবে। তো ইন দ্য মিন টাইম ওকে যে আমাদের ইসলাম ধর্ম অনুযায়ী যে ফর্মালিটিস ওগুলো সব শেষ করে ওকে গ্রামের বাড়িতে উঠানের এক সাইডে একটা বড় গাছ আছে, গাছের নিচে ওর লাশটা খাটিয়াটা রেখে দেওয়া হয়। তো এখন খাটিয়াটা রেখে দেওয়া হয়, যারা যারা দেখার যেটা হয় আর কি, সবাই এসে একবার করে দেখে যাচ্ছে, হুজুর মুখটা খুলে হয়তো কেউ দেখাচ্ছে, তারপর আবার চলে যাচ্ছে এরকম। তো ঠিক মাগরিবের আজানের মুখে মুখে যখন অলরেডি ছেলেরা সবাই মাগরিব করবে, তারপর জানাজা পড়বে, এটার প্রিপারেশনে ব্যস্ত, তখন খালা হঠাৎ করে খুব যে মানে আকুতি মিনতি করতে থাকেন, আমি ছেলেটাকে একবার দেখবো। তো খালা তো বোন যে বললাম, ওর ছোট বোনটা, শি ওয়াজ এ টিনেজার ব্যাক দেন। ওরা দুইজন কি করে, লাশের যে খাটিয়াটা ওটার কাছে যায় এবং আশেপাশে তখন আর কেউ ছিল না, একটা গাছের নিচে ওর খাটিয়াটা রাখা, ধারে কাছে কেউ নেই, একেবারে সন্ধ্যা হচ্ছে এমন একটা অবস্থা, মাত্র মাগরিবের আজান দিবে, নিস্তব্ধ চারদিক। এই অবস্থায় খালা গিয়ে ওর খাটিয়ার মাথার পাশে বসে কাঁদতে থাকে আর বলতে থাকে যে বাবা, আর 2 রাত তো আমার কাছে আসলি, আমি তো তোকে ধরতে পারলাম না, একটাবার চোখ খুলে আমার দিকে তাকা, তোকে আমি মন ভরে দেখি, এভাবে বলতে থাকে, মায়ের আকুতি করতে থাকে। তো খালার পাশে খালাকে ধরে থাকে হচ্ছে গিয়ে ওই মেয়েটা, বোনটা। শি ওয়াজ নট ক্রাইং, শি ওয়াজ নর্মাল। এই অবস্থায় হঠাৎ করে কিছুক্ষণ পরে খালা একটা চিৎকার দিয়ে উঠে যে আমার ছেলে তাকাইছে, আমার ছেলে চোখ মেলে তাকাইছে, আমার ছেলে জীবিত আছে, তোমরা দেখো। এবং খালার কথা ডেফিনেটলি সে এত ইমোশনাল হয়ে একেবারে বেহুশ হয়ে আছে অলরেডি 1 সপ্তাহ ধরে, তার কথা কেউ অত করছে না, আমলে নিচ্ছে না, সবাই মনে করছে খালা এটা হ্যালুসিনেট করছে বা তার কাছে মনে হচ্ছে। তো সবাই যখন কেউ পাত্তা দিচ্ছে না, তখন মেয়েটা উঠে দাঁড়িয়ে বলে যে আম্মু কিন্তু ভুল কথা বলছেন, আমি নিজেও দেখেছি, ভাইয়া কিন্তু চোখ মেলে তাকিয়েছে। 3-4 সেকেন্ডের জন্য ভাইয়া চোখ মেলে আম্মুর দিকে তাকিয়েছিল, তারপর ভাইয়া আবার চোখ বন্ধ করে ফেলে। ও যখন বলে তখন সবাই একটু নাড়াচাড়া দিয়ে বসে, সবাই তখন একটু সিরিয়াসলি নেয়, বিকজ ও এত প্র্যাকটিক্যাল একটা মেয়ে, ও এত শক্ত একটা মেয়ে, ও উল্টাপাল্টা কথা বলার মেয়ে না, উল্টাপাল্টা কথা বিলিভ করার মেয়েও না। ওদের ভাষ্য মতে খালা যখন এরকম বলছিল তখন ও আর আমার খালাতো বোনটা আর ওর মা দুইজনই ওর মুখের দিকে, বাপ্পির মুখের দিকে তাকিয়েছিল। তো হঠাৎ করে নাকি বাপ্পি চোখটা খুলে খালার দিকে তাকায়, খালার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে সে আবার চোখটা বন্ধ করে ফেলে, আর কোনো মুভমেন্ট নেই, কোনো কিছু নেই। এটা হচ্ছে ওদের ভাষ্য। এরপরে ওখানে যে হুজুর থাকেন, যিনি জানাজাটা পড়িয়েছেন, হুজুরকে ডেকে বলা হয়। তো হুজুর এটা শুনে হুজুর অনেকক্ষণ গম্ভীর হয়ে হুজুর বলে কি যে লাশটা তাড়াতাড়ি দাফন করে ফেলতে হবে। হুজুর আর কোনো কিছুই বলেন নাই, উনি শুধু একটা কথাই বলেন যে লাশটা তাড়াতাড়ি দাফন করতে হবে, এবং আর কাউকে লাশের কাছে ভাবে যেতে মানা করেন দাফন না হওয়া পর্যন্ত। এরপরে বাপ্পিকে দাফন করে আমরা মাগরিবের পরে, সেদিন মাগরিবের পরে আর কি একটু রাত করেই আমরা রওনা দিই। ঢাকায় এসে পৌঁছাতে 1-2 বাজে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। রাসেল ভাই, আজকে আমি আপনাকে একটি ঘটনা শেয়ার করব, যেই ঘটনাটা আমাদের এলাকার একজন তান্ত্রিককে নিয়ে। রাসেল ভাই, আমাদের এলাকাটা এমন একটা এলাকা, এই এলাকায় এখনো কুসংস্কারে ভরা। অনেকেই বিশ্বাস করেন যে মানুষকে তাবিজ কাবিজ করে বসে আনা যায়, মানুষকে তাবিজ কাবিজ করে অনেক কিছু ক্ষতি করা যায়, মানুষকে তাবিজ করে
মানে নিজের আয়ত্তে নিয়ে আসা যায়। তো রাসেল ভাই, এই যেই তান্ত্রিকের কথা আমি বললাম, এই তান্ত্রিক হচ্ছে এই সব কিছুর হেড মাস্টার আরকি। উনি সবসময় মানুষদেরকে এইরকম তাবিজ দিয়ে থাকেন এবং কিছু ক্ষেত্রে দেখা যায় কার্যকরও হয়। তো এরকম একটা ঘটনা আমি আপনার সঙ্গে শেয়ার করব রাসেল ভাই। তো সর্বপ্রথম যেই কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এই যে তান্ত্রিক আছে, এই তান্ত্রিকের ২ জন শাগিড় আছে আরকি। ২ জন মুরিদ তার। এই ২ জন মুরিদকে দিয়ে সে এইরকম অপকর্মগুলো করাতেন। বিভিন্ন সময় বিভিন্ন মানুষের আ লাশ চুরি করতেন, লাশ চুরি করে নিয়ে আসতেন। বিভিন্ন সময় বিভিন্ন মানুষের জামাকাপড় চুরি করে নিয়ে এসে সেটা দিয়ে জাদু-টোনা করতেন। আবার দেখা যাইত বিভিন্ন সময় এই ২ জন মানে শাগিদকে তিনি বিভিন্ন মানে ইনকোয়ারির জন্য, মানে বলে না আরকি, এক কথায় এই ২ জন শাগিদ তার ছিল একদম মেইন ভক্ত। সে যেটাই করত সেটাতেই তারা সমর্থন দিত এবং সেই কাজটাই করে দিত। মূলত এই যে ২ জন মানে তার মুরিদ ছিল, এদের প্রথম কাজ হচ্ছে মানুষের লাশ চুরি করে নিয়ে আসা। আর লাশটা হতে হবে শনিবার অথবা মঙ্গলবারে যাদের মানে দাফন করা হয় তাদের লাশটা, অথবা লাশের কাপড়, অথবা তাদের মাথা, অথবা শরীরের কোনো অংশ নিয়ে আসতে হবে। তো এলাকার মধ্যে এটা প্রায় কম বেশি সবাই জানতো যে তারা লাশ চুরি করে, কিন্তু কখনো তারা ধরা পড়তো না। কোনোভাবেই তারা ধরা পড়তো না। কোনো না কোনোভাবে তারা বেঁচে ফিরে আসতো। তো সেই এলাকায় একজন খুবই বয়োজ্যেষ্ঠ মুরুব্বি ছিল এবং তিনি অনেক আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ পড়তেন, তালিম করতেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন, মানুষকে দাওয়াত দিতেন। এক কথায় অনেক পরহেজগার একজন মানুষ ছিল। তো উনি একদিন ওই যে তান্ত্রিক ছিল, সেই তান্ত্রিকের ২ শাগিদকে ডাকেন এবং বলেন যে, "বাবা, আমি তো জানি তোমরা এরকম কাজে লিপ্ত থাকো।" তখন তারা বলে যে, "না হুজুর, আমরা তো এরকম কিছু করি না।" তো ওই হুজুর বলে যে, "আমি তো তোমাদেরকে কথা বলতে বলি নাই, আমার কথা শেষ করতে দাও।" তো উনি বলেন যে, "আমার তো সময় শেষ হয়ে আসতেছে। আমি হয়তো পৃথিবীতে আর বেশিদিন থাকবো না। কিন্তু বাবা, তোমরা ভুল করেও আমার যে কবর দেওয়া হবে, যেখানেই কবর দেওয়া হোক, তোমরা সেখানে যাবা না। ভুল করে তোমরা সেখানে যেও না, গেলে তোমাদের বিপদ হবে।" তো তখন তারা ২ জন বলে, "হুজুর, আপনি আমাদেরকে সন্দেহ করছেন। আসলে আমরা এরকম কিছু করি না।" তারা আরকি ভালো সেজে হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। এই কথা বলার ৭ দিনের মধ্যেই, ৭ দিন হয়নি, ৭ দিনের আগেই হুজুর মারা যায়। এবং এই পরহেজগার হুজুর যেদিন মারা যায় সেই দিনটাও ছিল ঠিক মঙ্গলবার। মঙ্গলবার সন্ধ্যার দিকে তাকে দাফন-কাফন তার শেষ হয়। তো সাধারণত আমাদের এলাকায় একটা জিনিস প্রচলিত ছিল যে শনিবার আর মঙ্গলবার যেহেতু লাশ চুরি করা হয়, সেহেতু তারা শনিবার আর মঙ্গলবার এই যে যাদের বাড়ি থেকে মানুষ মারা যায় তারা সেখানে পাহারাদার বসায় কবরের পাশে। মানুষ সেখানে লাইট জ্বালিয়ে পাহারা দেয় যেন এই কবরটা অক্ষুণ্ণ অবস্থায় থাকে। তো এই যে তান্ত্রিক আছে, এই তান্ত্রিক তার ২ শাগিদকে বলে যে, "আমার ওই হুজুরের মাথা লাগবেই এবং তার কাফনটা আমার লাগবেই। এটা দিয়ে আমি অনেক কিছু করতে পারবো, আমি অনেক কিছু হাসিল করতে পারবো। তো তোমরা ২ জন, তোমাদের ২ জনের উপর এই বড় কাজটা আমি অর্পণ করলাম। আমি আশা করি তোমরা আমাকে নিরাশ করবে না।" তো এটা যখন তান্ত্রিক বলে, তান্ত্রিকের যে ২ শাগিদ ছিল তারা তান্ত্রিককে জানায় যে, "হুজুর তো আমাদেরকে নিষেধ করে গেছে হুজুরের লাশের আশেপাশেও যেন আমরা না যাই। তো আপনি আমাদেরকে বলুন আমরা কিভাবে কি করব?" তখন ওই তান্ত্রিক তার ২ শাগিদকে বলে, "আসলে হুজুর তো এটা বলবেই, হুজুরের কাজেই তো এটা। কিন্তু আমাদেরকে এই সবকিছু ত্যাগ করে সবকিছুর ভিতর থেকেও সেটা হাসিল করতে হবে। এটাই তান্ত্রিকের আসল কাজ।" তখন সেই তান্ত্রিক তাদের ২ জনকে ২টা স্পেশাল মানে কি একটা জানি ফিতার মতো একটা জিনিস দেয়, মালার মতো। বলে যে, "তোমরা ২ জন যদি এই ফিতাটা বা এই মালাটা তোমাদের সাথে রাখো, তাহলে তোমাদের সেখানে যাইতে সহজ হবে এবং তোমরা কোনোভাবেই সেখানে আটকা পড়বে না।" তো
তোমরা এইটা নিয়ে চলে যাও সেখানে। তো তারা দুজন যদিও যাইতেছিল না, কিন্তু হুজুরের বা তাদের যে মানে পীর আছে, যারা যে তান্ত্রিককে মানে, সেই তান্ত্রিকের কথা তো তাদেরকে শুনতেই হবে। তো তারা যাই হোক সবকিছু ত্যাগ করে রওনা দেয় সেই হুজুরের কবরস্থানের দিকে। তো রাসেল ভাই, হুজুরকে যেখানে কবর দেওয়া হয় সেটা ছিল একটা মসজিদের সামনের স্থান। ওখানে অনেক কবর, গণকবর হয় আর কি ওখানে মসজিদের সামনের অংশ। তো হুজুরের জন্য আলাদাভাবে স্পেশালভাবে একটা জায়গায় রাখা হয়, কারণ এলাকার সবথেকে পরহেজগার মানুষ, তার জন্য একটু আলাদাভাবে স্পেশাল অবস্থা রাখা হয়। তো যেই জায়গায় রাখা হয় মসজিদের প্রায় কাছাকাছি জায়গায় আর কি। তো যেহেতু বলছি যে মঙ্গলবারের দিন মারা গেছে, তো মঙ্গলবারের দিন ওই হুজুরের বাড়ির যে লোকজন ছিল তারা ওই লাশকে, ওই কবরকে পাহারা দিচ্ছে। তো পাহারা দিতে দিতে একটা সময় তারা কোনোভাবে ঘুমিয়ে পড়ে। আর এই যে তান্ত্রিকের ২ শাগরিদ ছিল, এই ২ শাগরিদ এই ঘুমানোর অপেক্ষা করতেছিল তারা ঝোপের ছাড়ে বসে। যখন তারা দেখতে পারে যে সেখানকার মানে মানুষজন সবাই ঘুমিয়ে পড়েছে, সবাই অচেতন অবস্থায় আছে, তখন তারা সুযোগ বুঝে হুজুরের কবরের দিকে যায় এবং কবরের যে পিছনের অংশটা আছে সেই অংশটা মানে সেই অংশটাতে তারা যে কোদাল নিয়ে গেছে, সেই কোদাল দিয়ে ১ম একটা চোট দিবে। ঠিক তখনই কেমন মানে এই যে কোদালটা একটা লোহার মধ্যে লাগলে যেরকম শব্দ হয়, ঠিক সেই রকম একটা টাং করে শব্দ হয়। তখন তারা তো বুঝতে পারে যে এটা মানে হুজুর তো নিষেধ করেছে, তার মানে এটা তো খারাপ কিছু আছে মনে হচ্ছে। তখন তারা দুজন আরকি, তারা দুজন মানে যে ১ম এ আরকি কোদাল চোট মারছে, ওই আরকি বলে যে, "না, আমি এটা করতে পারবো না। আমার মনে হয় এখানে খারাপ কিছু বিপদ হবে।" তখন তার মধ্যে যে ২য় জন ছিল, সে ছিল অনেক বেশি সাহসী এবং সে তার মুরিদকে মানে হুজুরকে একদম অন্ধবিশ্বাস করত। সে ওই যে মানে কোনো কিছু তোয়াক্কা না করে খুব জোরে এখানে চোট দেয় এবং সাথে সাথেই কবরটার মাটিগুলো মানে এক কোদাল মাটি সে তুলতে পারে এবং একটা পর্যায়ে সে তুলতে কবরটার মানে যে অংশগুলো ছিল উপরের অংশ, সেই অংশগুলা ভেঙে ভিতরে ভেদ করে। যখন তারা দেখতে পারে যে ভিতরে যে লাশ রাখা আছে, হুজুরের লাশ, সেই লাশটা খুব সুন্দরভাবে সেখানে রাখা আছে। তখন তারা করে কি, তাদের যে মানে যেইটা নিয়ম ছিল, তাদের ১ম এ কবরের কাফন নিতে হবে, তারপর মাথাটা নিতে হবে। ঠিক যখনই তারা ওই যে যেটা তারা না, উপরে একজন আছে পাহারা দিচ্ছে আর নিচরে যে গেছে আরকি, ওই কাফনটাতে হাত দিবে, ঠিক তখনই তার মধ্যে একটা বিদ্যুৎ শক হয়। এত জোরে একটা বিদ্যুতের মানে শক সে পায়, তার হাত একদম অবশ হয়ে যায়। সে কোনোভাবেই কোনো কিছু করতে পারতেছে না, এরকম একটা অবস্থা। তো যখন এরকম হয়, তখন যে উপরে যে লোক ছিল, সে উপরের জন বলে যে, "কিরে কি হইছে?" তখন ওই কথা বলতে পারে না। শুধু ইশারা দিয়ে বলে যে, আমি কাঁপনিয়ে এরকম একটা অবস্থা হইছে। তখন এই উপরের জন যে আছে, এই উপরের জন দেখতে পারে যে তাকে হঠাৎ করে মানে সেই জায়গাটাতে কেউ খুব জোরে একটা পাথর দিয়ে ঢেল মারছে। এই ঢেল মারার পর এইটা যখন সে বুঝতে পারে যে আসলে ঢেল মারছে বা কোথাও থেকে আসতেছে, তখন সে খুব তাড়াহুড়ো করে সে সেখান থেকে পালিয়ে যায়। ভিতরে যে লোকটা ছিল ওটাকে ছেড়েই সে পালায়। তো এই যে ভিতরের যে লোকটা ছিল, সে তো আর একা উঠতে পারবে না। তাকে ওটার জন্য আরেকজন সঙ্গী লাগবে। তো সে যখন আরকি উঠতে যাবে, ঠিক তখনই তাকে একদম মানে কি বলে, খুব জোরে পিছন থেকে একটা ধাক্কা আসে। সে যেটা বলে আরকি, এই ধাক্কার ফলে সে কবরের মধ্যে পড়ে যায় এবং যখন কবরের মধ্যে পড়ে যায়, তখন আর তার কোনো হুঁশ থাকে না। তার কিছুক্ষণ পরেই সেখানে যে লোকজন ছিল তাদের ঘুম ভেঙে যায়। তখন তারা দেখতে পারে কবরের এরকম অবস্থা। তখন ওই পীরের শাগরিদকে ধরে আরকি মসজিদের মধ্যে নেওয়া হয়। যেহেতু মানুষের লাশের তো তেমন কোনো ক্ষতি করতে পারেনি তারা। তো যখন তাকে জ্ঞান ফেরানো হয় এবং তাকে জিজ্ঞাসা করা হয় যে কি হয়েছে, গতদিনের ঘটনা তারা সবাই মানে গতদিনের ঘটনা তারা কে সেখানে যুক্ত আছে, তারা সবার নাম বলে।
তো যখন ওই হুজুরের লোকজন সেই মানে তান্ত্রিকের বাড়ির দিকে যায়, তখন দেখে যে তান্ত্রিকও নেই, আর যে সাগরিদ ছিল আরেকজন, সেও ছিল না আরকি। যখন ছিল না, তখন তারা চিন্তিত হয়ে যায় যে আসলে এরা তাহলে তো অন্য জায়গায় গিয়ে এরকম খারাপ কাজ করবে। যাই হোক, যখন ভালো হয়েছে তো গেছে। এই যে আরকি কবরের মধ্যে ছিল, এই লোকটার মানে রাসেল ভাই, আপনি বিশ্বাস করবেন না, ওই হাতটা এমনভাবে পচন ধরে যে হাত থেকে তার কিরা বের হতে শুরু করে। মানে এমন দুর্গন্ধ। তো তার অল্প কিছুদিনের মধ্যে এই ১ম যে সাগরিদ থাকে, পীরের মুরিদ, সে মারা যায়। মারা যাওয়ার পর এলাকার মানুষজন আরকি, মারা যাওয়ার আগে আরকি, উনি এই হুজুরের লোকজনকে এত বেশি মাপ চায়, সবার কাছে এত বেশি মাপ চায় যে তার আর একটা ভালোবাসা তৈরি হয় ওই লোকটার প্রতি। এবং ওই যেইটা আগে মারা যায়, উনি বলেন, উনি আরকি সবাইকে অনুরোধ করেন যে তার কবরটা যেন ওই পরহেজগার হুজুরের পাশে দাফন করা হয়। তখন মানুষ যেহেতু বলে যে যেহেতু এতবার অনুরোধ করে গেছে, আমরা তাকে ওখানে কবর দেই, এবং তাকে ওই পরহেজগার ব্যক্তির পাশেই কবর দেওয়া হয়। এখন ঘটনাটা এখানেই শেষ হতে পারত, কিন্তু ওই আরেকজন যে ছিল পীরের মানে সাগরিদ, সে একদিন রাত্রের বেলা স্বপ্ন দেখে যে তার ১ম যে সঙ্গী ছিল, সেই সঙ্গীটা জান্নাতের মধ্যে খুব সুখে শান্তিতে আছে, খুব ভালো একটা জায়গায় আছে। তখন এই ঘুমের মধ্যেই এই যে পালিয়ে আসছে যে সাগরিদ, সে তাকে বলে যে তুমি তো এরকম খারাপ কাজে লিপ্ত ছিলে, আমার সঙ্গে খারাপ কাজে লিপ্ত ছিলে, তুমি কিভাবে এরকম ভালো স্থান পাইলে আল্লাহর কাছে? তখন ওই বলে যে আসলে আমি তো শেষের দিকে অনেক তওবা করেছি, হুজুরের কাছে মাপ চেয়েছি, এবং আমি তো আমার মন থেকে আরকি সবকিছু বাদ দিয়েছি, এবং আমার কবরটা তো হুজুরের পাশে দেওয়া হয়েছে। এজন্য আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। তুমি ভালো হয়ে যাও এবং তোমার কাছে ভালো কিছু হবে। এই স্বপ্ন দেখার পরদিন সকালবেলা ওই আরেকজন যে সাগরিদ ছিল, সে তার মনে মানে এত বেশি অনুশোচনা আছে, সে খুবই অনুশোচনা প্রকাশ করে, এবং সে ওই এলাকায় আসে। এলাকায় এসে এলাকার মাতবর সহ ওই হুজুরের ফ্যামিলির লোকজনকে সবাই এর কাছে মানে পা ধরে খুব কান্নাকাটি করে মাপ চায়, এবং সবাই তাকে আরকি মানে মাফ করে দেয়, এবং বলে যে আসলে তোমরা এরকম কাজ আর করিও না। এবং পরবর্তী সময়ে তাকে এলাকার লোকজন ওখানে যে মসজিদটা ছিল, সেই মসজিদের মুয়াজ্জিম বানিয়ে দেয়, এবং ওই যে সামনে যে কবরস্থানটা ছিল, সেই কবরস্থানটা মানে দেখাশোনা করার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়। এবং পরবর্তী জীবন ওই লোকটা আসলে ওই মসজিদের মধ্যেই কাটিয়ে দিয়েছে, এবং সারা জীবন মসজিদের সেবা করেছে এবং কবরস্থানের সেবা করেই কাটিয়ে দিয়েছে। তো রাসেল ভাই, এটাই ছিল ঘটনা। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় লিসেনার্স, এতক্ষণ থেকে আমি আমার আজকের এই এপিসোডের মাধ্যমে আপনাদেরকে বেশ কয়েকটি ভয়ানক ঘটনা শোনানোর চেষ্টা করেছি। যে ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছেন আর যে রাসেল ভাই, আর জাফরান ভাই, ডক্টর আলিফ, বাবু ভাই, এবং আপনার আমার সবার প্রিয় আর যে শাফিন ভাই সহ আমি শাকিল আহমেদ বেশ কয়েকটি ঘটনাও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো প্রিয় লিসেনার্স, এই ঘটনাগুলো ছিল গ্রামের ঘটনা, এবং আজকের এপিসোডের প্রথম যেই ঘটনাটা আমি দিয়েছি, সেই ঘটনাটা ছিল একটা মাছ ধরা রিলেটেড কাহিনী। তো প্রিয় লিসেনার্স, এই ঘটনাগুলো আসলে আপনাদের কাছে কেমন লাগলো, এবং এই ঘটনাগুলো শুনে আপনাদের আসলে কতটুকু ভয় লেগেছে বা কতটুকু আপনারা মানে ভয় পেয়েছেন, বা যেই জন্যে আপনারা আমার ভিডিওটি প্লে করেছেন সেই ভয়টুকু কি পেয়েছেন কিনা, সেটা কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন আমাদের কমেন্ট সেকশনে। আর কার ঘটনাটি, কত মিনিটের ঘটনাটি, কত সিরিয়ালের ঘটনাটি আপনার কাছে সব থেকে বেশি ভয় লেগেছে, সব থেকে বেশি আপনি মানে বাস্তববাদী ঘটনা বলে আপনার মনে হয়েছে, সেটি কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। আর প্রিয় লিসেনার্স, আপনারা কিন্তু জানেন যে আমি কিন্তু আমার এই চ্যানেলটির মাধ্যমে আপনাদেরকে সব থেকে ভয়ানক বাছাই করা সেরা কিছু ঘটনা উপস্থাপন করে থাকি। আর যারা নতুন আমার চ্যানেলে এসেছেন এবং এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখতেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি আপনারা কিন্তু আমাদের চাইলেই আমাদের চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন, কারণ আমাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা এপিসোডের প্রত্যেকটা ঘটনা অনেক বেশি স্পেশাল, অনেক বেশি মানে মিস্টেরিয়াস কিছু ঘটনা নিয়েই কিন্তু আমরা সবসময় এইরকম ভিডিওগুলো তৈরি করে থাকি।
আর আপনারা চাইলে আমাদের চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন, এটা তো বললামই। আর আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন বাটনটি অন করে রাখেন, অল নোটিফিকেশন অন করে রাখেন, তাহলে কিন্তু আমাদের ভিডিওগুলো প্রতি রাত্র 10টার সময় যে আমরা ভিডিওগুলো আপলোড করি সেই ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি কিন্তু খুব সহজেই আমাদের এরকম বাছাই করা সেরা হরহর কাহিনী, হরহর মানে স্টোরিগুলো এবং গ্রামের যে সত্য ভয়ের ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো শুনতে পারবেন। তো প্রিয় লিসেনার্স, আজকে আর বেশি কথা বলছি না, আজকের মতো এখানে থেকেই বিদায় নিচ্ছি। কিন্তু আবারও আগামীকাল ঠিক রাত 10টার সময় আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ। আপনারা চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে রাখেন, যদি নোটিফিকেশন বাটনটি অন করে রাখেন, তাহলে অবশ্যই আমাদের ভিডিওগুলো আগামীকাল ঠিক রাত 10টার সময় আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে ইনশাল্লাহ। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার মঙ্গল কামনা করছি, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা যে যেখান থেকেই শুনছেন না কেন, যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন, সবার মঙ্গল হোক, সবার সুস্বাস্থ্য। এবং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, সবাই সুন্দর একটি পরিবেশে বসবাস করার চেষ্টা করবেন। আপনার পরিবার পরিজনকে নিয়ে সুন্দরভাবে এই পৃথিবীতে বসবাস করার চেষ্টা করবেন। আমি আমার নিজের জন্য দোয়া চেয়ে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। কিন্তু আগামীকাল ঠিক রাত 10টার সময় আবারও দেখা হচ্ছে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।